আজকে মহাকর্ষ অধ্যায়ের শেষ ক্লাস। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। প্রথমে একটু এটা কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের শেষ ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাই ক্লাসগুলো ঠিকঠাক মতো করে করতেছো। আগের 12টা ক্লাস সবাই আশা করি ভালোভাবে শেষ করছো। আজকে আমাদের শেষ ক্লাস। যাদের টার্গেট বলছিলাম মেডিকেল বা যাদের টার্গেট ধরো ইউনিভার্সিটি, তাদের জন্য কিন্তু 12টা ক্লাসেই অধ্যায় শেষ। আজকের ক্লাসটা না করলেও হবে, কোনো সমস্যা হবে না। বাট যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, আজকের ক্লাসে আমরা কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন রিলেটেড কিছু স্পেশাল ম্যাথ প্রবলেম, কিছু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম আজকের ক্লাসে আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে ম্যাথটাতে বলা হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 মিটার, 2 মিটার, 4 মিটার, 8 মিটার ডট 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 বিন্দুতে এম ভরের বস্তু রাখা আছে। এম ভরের বস্তু রাখা আছে। মূল বিন্দুতে প্রাবল্য ও বিভব, হিসাব করতে হবে। ওকে, মূল বিন্দুতে প্রাবল্য ও বিভবের হিসাব করতে হবে। দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো বলা হচ্ছে এক্স অক্ষ বরাবর বিভিন্ন বিন্দুতে, এটা মূল বিন্দু 0 0 স্থানাঙ্ক। তাহলে কি বলছে, 1 মিটার, মূল বিন্দু থেকে 2 মিটার, মূল বিন্দু থেকে 4 মিটার, 8 মিটার দূরে এম ভরের এক একটা বস্তু রাখা আছে। তাহলে ধরো এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার দূরে এই পয়েন্টে এখানে এম ভরের একটা বস্তু আছে। ধরো এইটা হচ্ছে এম ভরের বস্তু। তারপরে এবার 2 মিটার, তাহলে 1-এর দ্বিগুণ হবে 2, এর 2 গুণ হবে। এটা যদি 1 মিটার হয় তাহলে তার দ্বিগুণ, এই যে এটা হচ্ছে 2 মিটার। তাহলে এখানে 2 মিটার, এই পয়েন্টে আবার 2 মিটার, এই পয়েন্টে আবার এম ভরের একটা বস্তু। এবার 2-এর দ্বিগুণ, এই যে 2-এর এর আবার দ্বিগুণ এখানে। তাহলে 2-এর দ্বিগুণ দূরে এখানে 4 মিটার দূরে এখানে আবার একটা এম ভরের বস্তু রাখা আছে। এখানে এম ভরের বস্তু রাখা আছে, ঠিক আছে। এরপরে 8 মিটার, 4-এর দ্বিগুণ, সেখানে 8 মিটার, 8 মিটার দূরে, ধরো এটা 8 মিটার, এখানে আবার এম ভরের একটা বস্তু রাখা আছে। এইভাবে ডট 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 এক্স অক্ষ বরাবর অনেকগুলো বস্তু রাখা আছে। ওকে, তো এখন আমাদের বলছে মূল বিন্দুতে প্রাবল্য আর বিভব বের করো। আসো প্রথমে প্রাবল্যের হিসাব। বলো প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। যেখানে প্রাবল্য হিসাব করতে হয় সেখানে মনে মনে 1 কেজি ভর বসাইতে হয় প্রাবল্যের দিক বোঝার জন্য। তাহলে এবার একটু খেয়াল করো, এই এম ভরের এই বস্তুটা এই 1 কেজিকে তার দিকে টানবে, এই এম ভরের বস্তুটা 1 কেজিকে তার দিকে টানবে, এই এম ভরের বস্তুটা 1 কেজিকে তার দিকে টানবে, এই এম ভরের বস্তুটা 1 কেজিকে তার দিকে টানবে। এরকম এক্স অক্ষের উপর যতগুলো ভর আছে সকল ভরই এই মূল বিন্দুতে প্রাবল্য, মানে 1 কেজি ভরের উপর বল, সব দেখো একই দিকে টানবে। দেখছো বলের ডিরেকশনগুলো? তাহলে বলের ডিরেকশন যদি এইটা হয়, তাহলে আমি যদি বলি ওই পয়েন্টে লব্ধি প্রাবল্য ই কত হবে, তাহলে লব্ধি প্রাবল্য হবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস এরকম ডট 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 অনেকগুলো। এবার হিসাব করো, তাহলে প্রাবল্য ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। সবাই একটু বোর্ডে থাকো। জি ছোট এম ডিভাইডেড বাই দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 1 মিটার, তাহলে 1 স্কোয়ার। তারপরে জি ছোট এম ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 2 এর বর্গ। তারপরে জি ছোট এম ডিভাইডেড বাই 4-এর বর্গ। তারপরে জি এম ডিভাইডেড বাই 8-এর বর্গ। এইভাবে ডট 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 চলতেই থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, জিএম যদি কমন নেওয়া হয়, জিএমকে কমন নিয়ে নিলাম, জিএম কমন নিয়ে নিলাম। কমন নিলে ভাই এখানে থাকে 1, এখানে থাকে 1/4, এখানে থাকে 1/16, এখানে থাকে 1/32,
ঠিক আছে, সরি 8 64, এখানে থাকে 8 64, 1 2 4, 1 2 4 8, 1 2 4 4 8, হ্যাঁ 64, এভাবে ডট 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 এরকম। এবার আসো হিসাব নিকাশ। দেখো এটা একটা ধারা, কেমন ধারা? একটা অসীম ধারা। আমি প্রাবল্যের মানটা বের করতে পারবো যদি এই ধারার যোগফলটা বের করতে পারি। এখন এই ধারার যোগফলটা কি আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। কিভাবে বের করবো ধারার যোগফল? এটা একটা অসীম গুণোত্তর ধারা। কেমনে বুঝলাম গুণোত্তর ধারা? দেখো 1-এর সাথে 4 1/4 গুণ করো, 1-এর সাথে 1/4 গুণ করো, দেখো দ্বিতীয় পদ 1/4 পাওয়া যাবে। এবার এই 1/4-এর সাথে আবার 1/4 গুণ করো, দেখো তারপরে পদ 4 4 16, অর্থাৎ এই পদটা পাওয়া যাবে। তারপরে 1/16 তার সাথে 1/4 গুণ করো, তাহলে 4 গুণ 16 64, তাহলে 1/64 পাওয়া যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এইভাবে দেখো সাধারণ অনুপাত সেটা হচ্ছে 1/4, সাধারণ অনুপাত হচ্ছে 1/4, এই যে সাধারণ অনুপাত হচ্ছে 1/4। সাধারণ অনুপাত 1/4। তাহলে সাধারণ অনুপাত যদি 1/4 হয় সেটা এইভাবেও বের করা যায়। সাধারণ অনুপাত আর এর সূত্র আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে 1/4, আর ইকুয়াল টু তৃতীয় পদ 1/16 ডিভাইডেড বাই দ্বিতীয় পদ 1/4, দেখো 1/4। এটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার আমাদের সূত্র কি? ধারার সমষ্টির সূত্র। ধারার সমষ্টির সূত্র হচ্ছে, বলো দেখি ধারার সমষ্টির সূত্র, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে জিএম ইন্টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে সূত্র, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এবার মান বসাবো, জিএম প্রথম পদ 1, এ হচ্ছে প্রথম পদ 1, 1 মাইনাস আর, আর হচ্ছে সাধারণ অনুপাত যেটা 1/4, শেষ। ঠিক আছে, এবার এম এর মান যদি দেওয়া থাকতো তাহলে বসাই দিতাম, বসাই দিলে আমরা প্রাবল্য পেয়ে যেতাম যে লব্ধি প্রাবল্য কত হবে। তাহলে 1 ভাগ 1 বিয়োগ 4-এর ইনভার্স, তাহলে 4/3, তাহলে 4 ডিভাইডেড বাই 3 জিএম, এইটা হচ্ছে আমাদের প্রাবল্যের মান। ডান, শেষ। কি বোঝা গেছে? বলো পারা যাবে কিনা? এবার প্রাবল্য চাইছে, সরি বিভব চাইছে। বিভব কি রাশি? বিভব স্কেলার রাশি। তাহলে বিভবে আর লব্ধির দিক হিসাব করার দরকার নেই। অনেকে তো ভাই প্রাবল্য ভেক্টর রাশি আপনি যোগ করে দিয়েছেন, আমি যোগ করি না, আমি লব্ধি করছি। সবগুলো প্রাবল্য একই দিকে, এই কারণে লব্ধি হয়েছে তাদের যোগফল। বিভব স্কেলার রাশি জাস্ট মান দিয়ে যোগ করে দিব। তাহলে ভি ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস ডট 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 ডট, তাহলে v1 মাইনাস জিএম ডিভাইডেড বাই জাস্ট দূরত্ব, তাহলে r1 মানে 1 মিটার, তারপরে মাইনাস জিএম ডিভাইডেড বাই দূরত্ব মানে 2, মাইনাস জিএম ডিভাইডেড বাই 4, মাইনাস জিএম ডিভাইডেড বাই 8, মাইনাস জিএম ডিভাইডেড বাই 8 ডট ডট ডট। এবার দেখো মাইনাস জিএম কমন যায়, মাইনাস জিএম কমন যায়, কি থাকে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 ডট ডট ডট। এটাও একটা গুণোত্তর ধারা, এটাও একটা অসীম গুণোত্তর ধারা। কিভাবে? এখানে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে আর, এটা হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1, হাফ। দেখি পরেগুলো হয় কিনা। আর ইকুয়াল টু 1/4 ভাগ 1/2, তার মানে হাফ। দেখো সবগুলোর ক্ষেত্রে আসতেছে। তাহলে জিএম মাইনাস জিএম ডিভাইডেড বাই এ 1 মাইনাস আর, তাহলে মাইনাস জিএম এ 1 মাইনাস হাফ, তাহলে নিচে হচ্ছে হাফ উপরে 2, তাহলে মাইনাস 2 জিএম। এটা হচ্ছে আমাদের বিভব। বলো পারা যাবে? তাহলে দেখো মহাকর্ষ অধ্যায়ের ম্যাথ করতে গেলে কি লাগতেছে? সেই ছোটবেলা শিখে আসা ধারার সূত্রের ম্যাথ লাগতেছে। বুঝতে পারছো? ওকে, নেক্সট। এবার 2 নম্বর বলা হচ্ছে আর দূরত্বে এম ও 4m ভরের দুটি বস্তু অবস্থান করছে। ভরের দুটি বস্তু অবস্থান করছে যেখানে এই সংযোজক সরল রেখার যেখানে প্রাবল্য শূন্য সেখানে বিভব কত? যেখানে প্রাবল্য শূন্য হবে সেখানে বিভবের মান কত হবে? ওকে, তাহলে দেখি কি বলছে শুনি। এটা m ভরের বস্তু আর এটা 4m ভরের একটা বস্তু।
এদের সংযোজক সরলরেখার দূরত্ব আর। তাহলে প্রথমে আগে খুঁজে বের করো কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে। কোথায় লব্ধি প্রাবল্য সংযোজক সরলরেখার কোথায় শূন্য হইতে পারে? সম্ভাব্য এলাকা আছে কয়টা জানো? সম্ভাব্য এলাকা আছে 3টা। ছোট ভরের বাইরে, বড় ভরটার বাইরে, দুটো ভরের মাঝখানে। দেখো এখানে কখনো প্রাবল্য শূন্য হয় না। এখানে 1 কেজি ভর রাখো, দেখো লব্ধি প্রাবল্য কখনো শূন্য হয় না। কিভাবে? এই 4m 1 কেজিকে তার দিকে টানবে, তার দিকে টানবে, আবার এই m 1 কেজিকে তার দিকে টানবে। ধরো m, এই m এর জন্য এই পয়েন্টে প্রাবল্য, এটা হচ্ছে E1, আর এই 4m এর জন্য এই পয়েন্টে প্রাবল্য, এটা হচ্ছে E2। দেখো দুটো লব্ধি কি শূন্য হওয়া সম্ভব? তাহলে এখানে লব্ধি শূন্য হতে পারে না, তাহলে এই পয়েন্ট বাদ। ঠিক একইভাবে ছোট ভরের বাইরে এইখানে হিসাবটা একই রকম। এখানে 1 কেজি ভর রাখো, এই ছোট m এর জন্য প্রাবল্য, মানে ছোট m এই 1 কেজি ভরকে তার দিকে টানবে, তাহলে প্রাবল্য E1। আবার এই 4m এটাও 1 কেজিকে তার দিকে টানবে, প্রাবল্য E2। তাহলে লব্ধি কি শূন্য হতে পারে? লব্ধি শূন্য হতে পারে না। তাহলে কোথায় লব্ধি শূন্য হওয়া সম্ভব? মাঝের কোনো পয়েন্টে। ধরো মাঝে এইখানে কোনো পয়েন্ট, ঠিক আছে, মাঝখানের কোনো পয়েন্ট হইতে পারে, এখানে হইতে পারে, এখানে, জানি না কোথায় হবে। তাহলে ধরলাম মাঝখানের, ধরো এই পয়েন্ট, এই পয়েন্টে লব্ধি প্রাবল্য শূন্য হওয়া সম্ভব। ধরো 1 কেজি ভর, এই 1 কেজি ভরের উপর এর জন্য প্রাবল্য, এই m ভরটা 1 কেজি ভরকে তার দিকে টানবে, সো প্রাবল্য E1। আবার এই 4m এই 1 কেজিকে তার দিকে টানবে, এই প্রাবল্যটা E2। এবার দেখো দুটো প্রাবল্যর ডিরেকশনটা বিপরীত, E1 তার বিপরীতে E2। যদি E1 এবং E2 এর মান সমান হয় এবং যেহেতু তারা পরস্পরের বিপরীত আছে, তাহলে কিন্তু লব্ধি এবার শূন্য হতে পারে। তাহলে এবার লব্ধি শূন্য হবে, লব্ধি প্রাবল্য শূন্য হবে। কোথায় সেই পয়েন্টটা আমরা বের করব। একটু গেস করো তো, একটু গেস করো। আমরা তো ম্যাথমেটিক্যালি হিসাব নিকাশ করে কোথায় এক্স্যাক্ট মান তো বের করবো, তুমি একটু গেস করো তো। এটা ছোট ভর, এটা বড় ভর, মানে কেমন দূরত্বে হইতে পারে? বড় ভরের কাছে আর ছোট ভর থেকে দূরে, বুঝতে পারছো? বড় ভরটার কাছে, ছোট ভর থেকে দূরে, কি তাই কি? বলো তাই কি? বলো তাই কি? বড় ভরের কাছে, ছোট ভর থেকে দূরে, এরকম হবে না। বড় ভর থেকে দূরে, ছোট ভর থেকে কাছে। কেন? ছোট ভর, ওর ভরের মান কম, এই কারণে তো প্রাবল্যের মান কম হওয়া উচিত। এই কারণে ওর কাছে রাখতে হবে যেন প্রাবল্য আবার বেড়ে যায়। আর যে বড় ভর, তার তো ভরের মান বেশি, তার জন্য তো প্রাবল্য এমনিই বেশি হবে। তাহলে ওর থেকে একটু দূরে রাখবো যেন ওর জন্য একটু প্রাবল্য কমে যায়। তাহলে একজনের একটু বেড়ে যাবে, আর একজনের একটু কমে গিয়ে এই যে ম্যাচ হবে, দুইটা প্রাবল্যের মান সমান সমান হবে। তাহলে ছোট ভর যেটা তার কাছে রাখতে হবে, আর বড় ভর যেটা তার দূরে হইতে হবে। দেখি আসলে হয় কিনা তা। ধরো এই যে ছোট m থেকে যে দূরত্বটা, এটাকে ধরলাম x, তাহলে বড় m থেকে যে দূরত্বটা, এটা হবে r - x। তাহলে লব্ধি প্রাবল্য E1 আর E2, যদি E1 এবং E2 যদি সমান হয়, তাহলে লব্ধি প্রাবল্য E0 হবে। এবার E1 কার জন্য? এর জন্য। তাহলে এর জন্য এই পয়েন্টে প্রাবল্য g ছোট m ডিভাইডেড বাই দূরত্ব x², আর এর জন্য প্রাবল্য g 4m ডিভাইডেড বাই r - x তার স্কোয়ার। g m কাটা, তাহলে r - x ডিভাইডেড বাই x তার স্কোয়ার, আর এখানে 4, তাহলে r - x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2। তাহলে ভাই 2x ইকুয়াল টু r - x, নিয়ে আসো -x কে এই পাশে, তাহলে 3x ইকুয়াল টু r। অতএব x ইকুয়াল টু দেখছো r/3। দেখো x এর মান কত আসছে? r/3। এই যে টোটালটা r, তার 3 ভাগের 1 ভাগ, এই যে 3 ভাগের 1 ভাগ, মানে এই পয়েন্ট, এরকম একটা পয়েন্টে আর কি হবে। তাহলে ছোট ভরের কাছে হবে, বড় ভর থেকে দূরে হবে। বোঝা গেছে? এবার আমাদের কি বলছে? আমাদের কি ম্যাথ শেষ? না, আমরা বের করলাম কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে। যে m থেকে r এর 3 ভাগের 1 ভাগ দূরে, ঠিক আছে? তাহলে বড় m থেকে, যদি বড় m মানে 4m, তাহলে 4m থেকে কত? r থেকে x বাদ দিব, মানে r/3 বাদ দিব। তাহলে r - r/3, তার মানে 2r/3 এত দূরে। তাহলে m থেকে এত দূরে আর 4m থেকে এত দূরে, এই পয়েন্টে লব্ধি প্রাবল্য শূন্য হবে। যে পয়েন্টে লব্ধি প্রাবল্য শূন্য হবে
সেই পয়েন্টে বিভবের মান বের করতে বসে। দেখো প্রশ্ন পড়ো। আর দূরত্বে আর দূরত্ব এম ও 4m ভরের দুটি আর দূরত্বে এম ও 4m ভরের দুটি বস্তু অবস্থান করছে। যেখানে প্রাবল্য শূন্য সেখানে বিভব, মানে সংযোজক সরলরেখার যেখানে প্রাবল্য শূন্য সেখানে বিভব। তাহলে বিভব v1 প্লাস v2। তাহলে কত দূরে? x দূরে। মাইনাস জি ছোট m ডিভাইডেড বাই x আর মাইনাস জি 4m ডিভাইডেড বাই আর মাইনাস এক্স বাই এক্স এর মানটা বসাই দিবা। তাহলে মাইনাস জি ছোট m ডিভাইডেড বাই এক্স এর মান আর বাই 3 মাইনাস 4 জি এম আর মাইনাস এক্স মানে হচ্ছে 2r বাই 3 3 উপরে চলে গেল। তাহলে মাইনাস 3gm ডিভাইডেড বাই আর মাইনাস 3 4 12 gm ডিভাইডেড বাই 2r। তাহলে 2 আর 12 কাটাকাটি করে 6, তাহলে 6gm ডিভাইডেড বাই আর, 6 আর 3 9, তাহলে মাইনাস 9gm ডিভাইডেড বাই আর হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। বলো কঠিন কিছু? মোটেও কঠিন না। দাদা আমার x ইকুয়াল টু 2r বাই 3 আসছে, তাহলে তুমি x কোথা থেকে ধরছো? 4m থেকে ধরছো। তুমি তাহলে 4m থেকে x ধরছো, কোনো সমস্যা নেই, একই কথা। এবার শোনো, অনেক সময় এই ম্যাথটা এমসিকিউতে আসে। দুটো ভর বলে দেয়, ভর বলে দিয়ে বলে সংযোজক সরল রেখার কোন পয়েন্টে লব্ধি প্রাবল্য শূন্য হবে। বের করছি না আমরা? এটা হচ্ছে একেবারে নিয়ম মাফিক আমরা হিসাব নিকাশ করে বের করছি। যদি চাও যে ভাই এমসিকিউতে আসবে শর্টকাটে তাড়াতাড়ি একটু করতে চাই, তাহলে তার জন্য একটা শর্টকাট আছে, বুঝছো? ঠিক আছে, যেহেতু অনেকবার আসে এমসিকিউতে আসে এবং অ্যাডমিশন টেস্টে এই শর্টকাটটা খুব জরুরি। শর্টকাট হচ্ছে কোথায় প্রাবল্য শূন্য হবে, সংযোজক সরল রেখার কোথায়? ছোট ভর থেকে, ছোট যে ভরটা তার থেকে এক্স দূরে। তাহলে সেই এক্স হবে ছোট ভর। ধরো ছোট ভর কোনটা ধরবা? ছোট ভরকে এম অন ধরবা, যে ছোট ভর এম অন থেকে রুট ওভার উপরে এম অন, নিচে রুট ওভার এম অন প্লাস m2, রুট ওভার এম অন প্লাস m2 ইন্টু হচ্ছে দূরত্ব আর, মানে এই আর হচ্ছে ভরদ্বয়ের মধ্যকার দূরত্ব। রুট ওভার এম অন, নিচে রুট ওভার এম অন প্লাস রুট ওভার m2, ছোট ভর এম অন, সবসময় মাথায় রাখবা উপরে যেটা নিব সেটা ছোট ভর এম অন। তাহলে ছোট ভর এম অন থেকে এত দূরে, এই হচ্ছে শর্টকাট সূত্র। এবার একটু যাচাই করে দেখো তো কথা সত্য কিনা। তাকাও বোর্ডে তাকাও। x ইকুয়াল টু ছোট ভর এম অন, ছোট ভর হচ্ছে এটাই আমার এম অন। তাহলে উপরে রুট ওভার এম আর নিচে রুট ওভার এম আর m2 হচ্ছে 4m, তাহলে প্লাস 4m তার রুট ইন্টু আর। তাহলে এবার দেখো উপরে রুট এম, নিচে রুট ওভার এম কমন নিলে এখানে থাকে 1 যোগ রুট 4 মানে 2 ইন্টু এম, এটা কাটাকাটি, তাহলে দেখো আর বাই 3। এটা হচ্ছে শর্টকাট, বুঝতে পারছো শর্টকাটটা? যে ছোট ভর এম অন থেকে এক্স দূরে, এক্স ইকুয়াল টু রুট ওভার এম অন ডিভাইডেড বাই নিচে রুট ওভার এম অন প্লাস রুট ওভার m2 ইন্টু হচ্ছে আর। ওকে, এবার বলা হচ্ছে 3 নম্বর, একটি এ বাহু বিশিষ্ট বর্গের 4 কৌণিক বিন্দুতে এম মানের সমান ভর আছে, যে কোনো কৌণিক বিন্দুতে প্রাবল্য বিভব, যে কোনো কৌণিক বিন্দুতে প্রাবল্য ও বিভব, কেন্দ্রে না কিন্তু যে কোনো কৌণিক বিন্দুতে প্রাবল্য বিভব। বলো তো কেন্দ্রে যদি হইতো তাহলে প্রাবল্য কত হইতো আগে সেটা বলো। যদি কেন্দ্রের হিসাব হইতো, কত বাহু? এ এ এ এ এ বাহু বিশিষ্ট, বলো কেন্দ্রে প্রাবল্য কত হইতো হিসাব না করে? অবশ্যই শূন্য হইতো। কেন? বর্গের কেন্দ্র এই যে এখানে 1 কেজি ভর রাখবা, তাহলে এখানে এম ভর আছে, এখানে এম ভর আছে, এখানে এম ভর আছে, এখানে এম ভর আছে। তাহলে তুমি যদি কেন্দ্রে 1 কেজি ভর রাখো, তাহলে সেই 1 কেজি ভরকে এই এম ভর তার দিকে টানবে, আবার সেম পরিমাণ টান কিন্তু উপরের দিকেও দিবে।
এম ভর 1 কেজি ভরকে এই দিকে টানবে, এম ভর 1 কেজিকে তার দিকে টানবে। দূরত্ব সেম, কিন্তু এখান থেকে এই বিন্দু দূরত্ব, এখান থেকে এই বিন্দু দূরত্ব, এখান থেকে এই বিন্দু দূরত্ব, এখান থেকে এই বিন্দু দূরত্ব সেম। তাহলে এই যে প্রাবল্য, এই প্রাবল্যের মানগুলোও হবে সেম, সবগুলোর মান হবে সেম। তাহলে মান যদি সেম হয়, একটা আর একটাকে নাকচ, একটা আর একটাকে নাকচ, তাহলে লব্ধি প্রাবল্য, কেন্দ্রে লব্ধি প্রাবল্য ই হবে 0। বুঝতে পারছো? একটা শর্টকাট কথা বলে দিই। একটা সুষম এন ভুজ, সুষম, সুষম, একটা সুষম ত্রিভুজ হোক, একটা সুষম চতুর্ভুজ হোক, একটা সুষম ষড়ভুজ হোক, যাই হোক, সুষম বাহু বিশিষ্ট যদি হয়, তাহলে কেন্দ্রে প্রাবল্য কত হবে? কেন্দ্রে প্রাবল্য হবে 0, কেন্দ্রে প্রাবল্য থাকবে 0। কি ক্লিয়ার? এইবার আসো কেন্দ্রে বিভব। ভাই বিভব কিন্তু সহজ। যদি বলতো বিভব কত, বিভব কিন্তু এরকম, বিভব হচ্ছে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব সেম, ধরলাম সেই দূরত্ব আর, তাহলে মাইনাস জি এম বাই আর, মাইনাস জি এম বাই আর, মাইনাস জি এম বাই আর, এরকম 4 বার, তাহলে গুণ 4। আর এর মানটা বসাইতে হবে। কীভাবে আর এর মানটা বসাবা? পিথাগোরাস করে বসাবা। এটা এ, এটা এ, তাহলে এই দূরত্বটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, এ স্কোয়ার, তার মানে √2a। এই দূরত্বটা হচ্ছে √2a, এই দূরত্বটা হচ্ছে √2a। তাহলে এর যে অর্ধেক, এর যে অর্ধেক, সেই অর্ধেক হবে a বাই √2। ঠিক আছে? আর এর মানটা হবে a বাই √2, a বাই √2 হবে। দিয়ে এভাবে হিসাব করবা। কিন্তু আমাদের দেখো, আমি কিন্তু তোমার দুটো ম্যাথ করে দিলাম, একটা ম্যাথ কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের এটা চাই নাই। আমাদের চাইছে যে কোনো একটি কৌণিক বিন্দুতে প্রাবল্য আর বিভব। বাহুর দৈর্ঘ্য এ, যে কোনো একটা কৌণিক বিন্দুতে প্রাবল্য আর বিভব। তাহলে এখানে এম ভর, এখানে এম ভর, এখানে এম ভর, এখানে এম ভর। আচ্ছা, 4টা কৌণিক বিন্দুতে এম ভর আছে। আচ্ছা, যে পয়েন্টে প্রাবল্য প্রাবল্য এবং বিভব দরকার হয়, যে পয়েন্টে প্রাবল্য এবং বিভব দরকার হয়, সেই পয়েন্টে কোনো ভর রাখতে হয় না আর কি। ঠিক আছে? যে পয়েন্টে প্রাবল্য আর বিভব দরকার হয়, সেই পয়েন্টে কোনো ভর রাখতে হয় না। তো তোমরা একটা কাজ করো, 4 কৌণিক বিন্দুতে না দিয়ে 3টি কৌণিক বিন্দুতে, 3 কৌণিক বিন্দুতে, আর অপর কৌণিক বিন্দুতে প্রাবল্য আর বিভব, এটা বলো। ঠিক আছে? সরি, একটু কাটাকাটি হলো। অপর কৌণিক বিন্দুতে প্রাবল্য বিভব, মানে প্রশ্নটাই সমস্যা হয়ে গেছিল আর কি। তাহলে ধরো এই কৌণিক বিন্দুতে কোনো ভর নেই, তো আমরা এই কৌণিক বিন্দুতে প্রাবল্য আর বিভবটা বের করতে চাই। এই কৌণিক বিন্দুতে প্রাবল্য আর বিভবটা বের করতে চাই এই পয়েন্টে। তাহলে যেখানে প্রাবল্য বের করব, মনে মনে 1 কেজি ভর ধরে নিতে হবে। এই যে, তাহলে এই এম ভর 1 কেজিকে তার দিকে টানবে, প্রাবল্য ইয়ন। এই এম ভর 1 কেজিকে তার দিকে টানবে, প্রাবল্য ই2। আর এই এম ভর 1 কেজিকে তার দিকে টানতেছে, তাহলে প্রাবল্য ই3, প্রাবল্য ই3। এবার আসলে এদের লব্ধির হিসাব করতে হবে। বলো, পারবো না? লব্ধির হিসাব দেখো, ইয়ন আর ই2 এর মান হিসাব করবো। ইয়ন আর ই2 এর মান সেমই আসবে, কারণ এই ভরের মান যায়, এই ভরের মানও তাই, এই ভর থেকে দূরত্ব যায়, এই ভর থেকে ওই বিন্দুর দূরত্ব তাই। সুতরাং ইয়ন ই2 এর মান সেম আসবে, তাদের লব্ধি এই বরাবর হবে, তাদের লব্ধি এই বরাবর হবে, তার সাথে ই3টা যোগ করে দিব। ঠিক আছে? টোটাল লব্ধি চাইছি। অনেকে বলছে ভাই 3টা ভেক্টর আছে, 3টা ভেক্টর লব্ধি আমরা ওই যে লম্বাংশ টম্বাংশ দিয়ে বের করতে পারি। করতে পারো, কিন্তু মশা মারতে কেউ কামান দাগে না। ঠিক আছে? মশা মারতে কেউ কামান দাগে না। তাহলে ইয়ন আর ই2 এর মান দুইটা হিসাব করো। ইয়ন আর ই2 এর মান হচ্ছে জি ভর এম ডিভাইডেড বাই এ স্কোয়ার। আর ই3 হবে, ই3 সেটা হবে জি এম ডিভাইডেড বাই, বলো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কি এ? না, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা রুট ওভার এ আর এ তার পিথাগোরাস, তাহলে √2a আর কি। এই দূরত্বটা হচ্ছে √2a, তাহলে এটা হবে √2a তার স্কোয়ার। এবার দেখো তো, টোটাল লব্ধি প্রাবল্য ই, টোটাল লব্ধি প্রাবল্য ই, তাহলে সেই লব্ধি প্রাবল্যটা হবে লব্ধি প্রাবল্য ই হবে, ই হবে, দেখো, ইয়ন আর ই2 এর লব্ধি থাকবে এই বরাবর, কারণ ইয়ন আর ই2 এর মান সেম। তাহলে ইয়ন আর ই2 এর লব্ধি, এটাকে আমি বললাম ধরো ই4, তাহলে ইয়ন আর ই2 এর লব্ধি এটা হচ্ছে ই4, আর ই4 যেদিকে ই3ও সেই দিকে, তাহলে ই4 আর ই3 একই দিকে, লব্ধি যোগ হয়ে যাবে। এই বুঝছো? এবার ই4টা কেমনে বের করবো? ই4 কার কার লব্ধি? ইয়ন আর ই2 এর লব্ধি, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে রুট ওভার ইয়ন স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার, এটা হচ্ছে ই4, তার সাথে যোগ দিব ই3। এবার ইয়ন আর ই2 এর মান তো সেম,
মান তো সেম, তাহলে জিএম ডিভাইডেড বাই এ স্কোয়ার, এর স্কোয়ার, এবার কয়টা এটা দুইটা, তাহলে 2, আর ই থ্রি হচ্ছে জিএম জিএম ডিভাইডেড বাই 2a স্কোয়ার। ওকে, তাহলে এখানে এটা এটা কাটাকাটি, তাহলে √2 GMA স্কোয়ার প্লাস GM 2a স্কোয়ার, তাহলে GMA স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে √2 প্লাস 1/2, এই যে এটা হচ্ছে অ্যান্সার, শেষ। এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য। দাদা বুঝি নাই, কোথায় বুঝো নাই? কেন্দ্রে বিভব কি 0 হবে? না, কেন্দ্রে বিভব 0 কেন হবে? বিভবের একটা মান থাকবে তো। আচ্ছা, কোথায় ভুল হয়েছে? ভুল হয়েছে দাদা, কোথায় ভুল হলো? কোথায় ভুল হলো? স্কোয়ারে? কেমনে? ইয়নের মান এটা, এটার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার, এটা দুইটা, তাহলে 2 ইন্টু এটার স্কোয়ার। হ্যাঁ, কোথায় ভুল করছি? √2, ঠিকই তো আছে দাদা। E3ও সমান হবে না? E3 সমান কেন হবে? এখান থেকে এই বিন্দুর দূরত্ব যায়, এখান থেকে এই বিন্দুর দূরত্ব তাই, কিন্তু এখান থেকে আর কি দূরত্ব সেম, তাহলে E3 কি সেম হইতে পারে? বলো বলো। এমডি জুবাইর রহমান সিফাত, কই কোনো ভুল হয়নি তো? ঠিকই তো করছি, আমার তো মনে হচ্ছে ঠিকই করছি। ঠিকই আছে, আচ্ছা ওকে। বলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? দেখো আমি আরেকবার বলি যারা বুঝো নাই। ভাই, তৃতীয় কৌণিক মানে অপর কৌণিক বিন্দুতে প্রাবল্য, ধরো এই কৌণিক বিন্দুতে প্রাবল্য, তাহলে এই ভরটা টানবে ইয়ন, এই ভরটা আকর্ষণ করবে E2, আর এই ভরটা আকর্ষণ করবে E3, এদের লব্ধি বের করবা। লব্ধি কেমনে বের করবা ভাই? ভেক্টর অধ্যায় থেকে বের করবা। লব্ধি কেমনে বের করো এটা আমি বুঝি না। যে ভাই এখানে এখানে কি করছেন? লব্ধি বের করছি, কেমনে করছি? ভেক্টর অধ্যায় শিখছি, ঠিক আছে? ভেক্টর অধ্যায় শিখছি, আর কিছু না। ঠিক আছে, তারপরেও যদি বলি যে কেমনে কি করছি, এটা ইয়ন আর এটা E2, তো ইয়ন আর E2 90 ডিগ্রি কোণে আছে, ইয়ন আর E2 এর মান সমান, তাহলে লব্ধি ঠিক মিডিল বরাবর যাবে, পিথাগোরাস, লব্ধি হবে পিথাগোরাস, ইয়ন স্কোয়ার E2 স্কোয়ার, এটার নাম দিলাম E4। এবার E4টা আর E3 একই দিকে, তাহলে টোটাল লব্ধি প্রাবল্য হবে E3 আর E4 এর যোগফল। ঠিক আছে, ওকে। স্থির তড়িৎ আর এই অধ্যায়ের হ্যাঁ কনসেপ্ট মোটামুটি সেম, গুড। ওকে, ক্লিয়ার? এবার আমাদের বলতেছে এই বিন্দুতে বিভব কত ভাই? বিভবের হিসাব নিকাশ খুবই সহজ। বিভব হচ্ছে সবগুলো বিভবের যোগফল, শেষ। বিভব সবগুলো বিভবের যোগফল। তাহলে বিভব V1 এর জন্য বিভব, তাহলে -GM ডিভাইডেড বাই এর থেকে এর দূরত্ব এই। এবার এর জন্য V2, তাহলে এর থেকে এর দূরত্ব আবার a, তাহলে -GM বাই a। আর এর থেকে এর দূরত্ব হচ্ছে √2a, তাহলে -GM ডিভাইডেড বাই √2a, তাহলে মাইনাস দেখো 2GM বাই এ মাইনাস GM বাই √2a, -GM বাই এ কমন যায়, এখানে থাকে 2 প্লাস 1/√2, 2 প্লাস 1/√2, 2 প্লাস 1/√2, শেষ। ওকে, এবার বলা হচ্ছে 4 নম্বর, একটি ডি বাহু বিশিষ্ট কোন সমবাহু ত্রিভুজের 3 কৌণিক বিন্দুতে m ভর রাখতে কৃত কাজ কত? ঠিক আছে, দেখো একটা ত্রিভুজ, সমবাহু বিশিষ্ট একটা ত্রিভুজ, এরকম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য d। এবার বলছে এই ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে m ভর এনে রাখতে টোটাল মোট কৃত কাজ কত হবে, বা এরকম একটা ভর সিস্টেম তৈরি করতে কৃত কাজ কি হবে? ঠিক আছে, এরকম একটা ভর সিস্টেম তৈরি করতে কৃত কাজ কত হবে? ওকে, দেখো খুবই ইম্পর্টেন্ট, একটা ভরের ক্ষেত্র তৈরি করতে, ভর সিস্টেম তৈরি করতে কৃত কাজের হিসাব নিকাশ। তাহলে সবাই এবার একটু বোর্ডে দেখো,
আমাদের মনে করো এরকম বলে দিছে যে এরকম ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য ডি, 3 কোণায় 3টা এম ভর এনে বসাবা। তো ধরো আমি প্রথমে এখানে এম ভর এনে বসালাম, এম ভর এনে বসালাম। এই এম ভরটাকে বসালাম কোত্থেকে এনে বসালাম? অসীম থেকে, ক্ষেত্রের বাইরে থেকে এনে বসালাম। এখানে কোনো মাধ্যাকর্ষণ ক্ষেত্র আগে ছিলই না। আগে কোনো ভর এখানে ছিল? বলো, এটা আনার আগে কোনো ভর এখানে ছিল না, তাহলে কোনো মাধ্যাকর্ষণ ক্ষেত্র ছিল না। তাহলে আমি মাধ্যাকর্ষণ ক্ষেত্র ছিল না, একটা ভর এনে এখানে বসালাম। বসাইতে আমার যে কাজ হবে সেই কৃত কাজ, প্রথম ভরটা এনে বসাইতে, প্রথম ভরের জন্য, প্রথম ভরের জন্য যে কৃত কাজ, সেই কৃত কাজ 0, কোনো কাজ নেই। বলো এটা বুঝছো কিনা সবাই? প্রথম ভরটাকে এখানে এনে বসালাম, এটা বসাইতে আমার কোনো কাজ হবে না, কারণ প্রথম ভর এনে বসাইতে কোনো কাজ নেই, কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এনে বসাই নিত। এইবার আমি দ্বিতীয় ভরটা এনে বসাবো। দেখো এবার দ্বিতীয় ভর মাধ্যাকর্ষণ মানে অসীম থেকে, দেখো এই ভরের এই অলরেডি কিন্তু একটা ভর আছে, তাহলে এই ভরের একটা মাধ্যাকর্ষণ ক্ষেত্র এবার হয়েছে। আমি কি করলাম? আর একটা ভর নিয়ে গিয়ে এখানে বসালাম, তাহলে অপর ভরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আর একটা ভর নিয়ে এসে বসালাম। কত দূরে বসালাম? কত দূরে বসালাম? কত দূরত্বে? ডি দূরত্বে নিয়ে এসে বসালাম। ডি দূরত্বে নিয়ে এসে বসাতে এবার আমার কাজ হয়েছে, এবার কাজ হয়েছে কি কৃত কাজ? দ্বিতীয় ভরের জন্য, দ্বিতীয় ভরের জন্য যে কৃত কাজটা, সেই কৃত কাজটা W2। কি কৃত কাজ? একক ভরের জন্য কাজ হচ্ছে বিভব, তাহলে এম ভরের জন্য কৃত কাজ হচ্ছে বিভব ইন্টু এম। তাহলে এই পয়েন্টে এর জন্য বিভব, এর জন্য এই পয়েন্টে বিভব, তাহলে দেখো মাইনাস জি এম ডিভাইডেড বাই ডি, বিভব, বিভব। এবার এই এম ভর এনে এখানে বসালাম, একক ভর আনতে কাজ এটা বিভব, তাহলে এম ভর আনতে কাজ এর সাথে গুণ এম। বোঝা গেছে? জি মাইনাস জি ছোট এম ডিভাইডেড বাই ডি। এটুকু কি সবাই বুঝছো? বলো। এইবার আসো, অলরেডি এবার দুটো ভর আছে, এবার আমি আরো একটা ভর নিয়ে আসবো, আরো একটা ভর এনে অসীম থেকে আর একটা ভর এনে এখানে বসালাম, আর একটা এম ভরকে এনে বসালাম। এবার বলো আমি যে ভরটাকে এনে বসালাম সেটা কয়টা ভরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে বসাইছি? দুটো ভরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে বসাইছি, ভালো করে খেয়াল করো, দুটো ভরের। তাহলে এবার তৃতীয় ভরের জন্য, তৃতীয় ভরের জন্য কৃত কাজ W3, তৃতীয় ভরের জন্য কৃত কাজ। এই যে ভরটা এটাকে নিয়ে এসে বসালাম, এর থেকে কত দূরে? ডি দূরে, এর থেকে ডি দূরে, তাহলে এর জন্য কৃত কাজ, প্রথমে এর জন্য কৃত কাজ। তাহলে এর জন্য এই পয়েন্টে বিভব ছিল মাইনাস জি এম ডিভাইডেড বাই ডি, এর জন্য ডি দূরত্বে এই পয়েন্টে বিভব ছিল মাইনাস জি এম বাই ডি, আবার এম ভর নিয়ে বসালাম, তাহলে গুণ হচ্ছে এম, গুণ হচ্ছে এম। ঠিক একইভাবে এবার এর জন্য কৃত কাজ, তাহলে এর থেকে কত দূরে? ডি দূরে, ডি দূরে এখানে নিয়ে বসালাম, তাহলে এর থেকে ডি দূরে এই পয়েন্টের যে বিভব মাইনাস জি এম ডিভাইডেড বাই ডি, আবার কাকে নিয়ে বসালাম? এম ভরকে, তাহলে গুণ হচ্ছে এম। বলো এটা বুঝছো কিনা? বুঝতে পারছো? বলো। প্রথম ভরটাকে নিয়ে বসাইতে কোনো কাজ নেই, 0। দ্বিতীয় ভরটাকে নিয়ে তো এর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে বসাচ্ছি, তাহলে এর থেকে কত দূরে? ডি দূরে, মাইনাস জি এম ডিভাইডেড বাই ডি হচ্ছে বিভব, কাকে নিয়ে বসাচ্ছি? এম ভরকে, তাহলে গুণ এম। এবার যখন এটাকে নিয়ে বসাচ্ছি তখন এর জন্য একটা কাজ, এর জন্য একটা কাজ, তাহলে আরো দুইটা কাজ। এবার আমাদের বলতেছে টোটাল তাহলে এই ভর সিস্টেমটা তৈরি করতে কাজ কত, তাহলে মোট কৃত কাজ W, যোগফল এদের, তাহলে মাইনাস জি এম স্কোয়ার ডি, মাইনাস জি এম স্কোয়ার ডি, মাইনাস জি এম স্কোয়ার ডি, তাহলে টোটাল কৃত কাজ হবে মাইনাস 3 জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে টোটাল কৃত কাজ, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল কৃত কাজ। বলো বুঝতে পারছো? আরিফ বলো বুঝছো কিনা? এইবার 5 নম্বর বলা হচ্ছে এম ভরের দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব যখন ডি, তখন এদের বেগ নগণ্য, তখন এদের বেগ নগণ্য। এরা পরস্পরের দিকে আগাতে থাকলে, যখন এদের মধ্যবর্তী দূরত্ব D/2, যখন এদের
মধ্যবর্তী দূরত্ব d/2, তখন এদের বেগ কত? তখন এদের বেগ কত এটা বের করতে হবে। খুবই সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে ভাইয়া? সাউন্ড প্রবলেম, সাউন্ড কি প্রবলেম বলো তো? একজন কমেন্ট করছে সাউন্ড প্রবলেম। না, সাউন্ড প্রবলেম না, তাহলে তোমার কানে প্রবলেম। এবার আসো দেখো, শোনো, খুব সুন্দর, খুব সুন্দর ম্যাথ। এইটা একটা ভর বস্তু আর এইটা একটা ভর বস্তু, এই দুইটা ভরের মধ্যকার দূরত্ব হচ্ছে ডি। বলতেছে যখন দুটো ভর, দুটো নক্ষত্র সেম ভরের, এম ভর এম ভর, যখন এই দুইটা নক্ষত্রের মধ্যকার দূরত্ব ডি, তখন এদের বেগ নগণ্য। তখন এরা পরস্পরের দিকে আগাচ্ছে খুবই নগণ্য বেগে, মানে v0 আর কি, বা আগাচ্ছেই না। এবার মহাকর্ষ বলের কারণে এ একে টানতেছে, এ একে টানতেছে, দুইটা পরস্পরের দিকে আগাচ্ছে। আগাইতে 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 যখন তাদের মধ্যকার দূরত্ব হয়ে গেছে অর্ধেক, আগের দূরত্ব ছিল যা তার অর্ধেক হয়ে গেছে, যখন তাদের মধ্যকার দূরত্ব আগের অর্ধেক হয়ে গেছে, এম এম, মধ্যকার দূরত্ব d/2 হয়ে গেছে, মধ্যকার দূরত্ব হয়ে গেছে d/2, তখন এদের বেগ কত? তখন এর বেগ কত এটা বের করতে চাইছে। তুমি আগে আমরা বলো তো, দুইটা বস্তুর বেগ কি সেম হবে? দুইটা ভরের বেগ কি সমান হবে, নাকি আলাদা আলাদা কিছু হইতে পারে? বলো বলো। যখন এরা পরস্পরের দিকে আগাবে, দুটোই সেম ভরের বস্তু, দুটোই সেম ভরের বস্তু, তাহলে এই ভরটাকে যে মহাকর্ষ বলে টানবে, এই ভরটাকে সেম মহাকর্ষ বলে টানবে। দুটোর উপর বল কিন্তু একই, বল তো অবশ্যই একই হবে, ভর আলাদা হইলেও বল একই হইতো। যদি ভর আলাদা হইতো, একটা আর একটাকে যে বল দিয়ে টানে সেই বল তো একই হইতো না। বলো, পৃথিবী একটা আপেলকে এফ বলে টানতেছে, আর একটা আপেল পৃথিবীকে এফ বলে টানতেছে, বলো কোনটা বড়? দুটো সেম, তাহলে বল সেম, তাহলে বল সেম, কিন্তু ভর যদি আলাদা হইতো ত্বরণ কিন্তু সেম হইতো না। ভালো করে বুঝিও, ভর সেম কিন্তু মানে বল সেম, কিন্তু ভর যদি কোনোভাবে আলাদা হইতো তাহলে কিন্তু ত্বরণ সেম হইতো না। কিন্তু এখানে এর ভরও যা এর ভরও তাই, তাহলে এর উপর প্রযুক্ত বল যা এর উপর প্রযুক্ত বলও তাই, এর ভর যা এর ভরও তাই, এর ত্বরণ যা এর ত্বরণও তাই, তাহলে বেগও তো একই হবে। একটা নির্দিষ্ট মুহূর্ত পরে বেগ একই হবে, তাহলে বেগ ভি সেমই থাকবে দুটোর বেগ। ওই ভিটা বের করতে বলছো যখন তাদের মধ্যকার দূরত্ব d/2। ভি যে সেম থাকবে এটা আরও একটাভাবে বের করা যায়, সেটা হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা দিয়ে। ভর বেগের সংরক্ষণশীলতা, ভর বেগের সংরক্ষণশীলতা, সামেশন অফ পি ইনিশিয়াল, সামেশন অফ পি ফাইনাল। আগে ভরবেগ পরে ভরবেগ সেম, যে কোনো মুহূর্তে ভরবেগের যোগফল সবসময় একই থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে ভর আর বেগের যোগফল, তাহলে m × 0 প্লাস m × 0, এটা আগে। এবার যখন পরে, তখন m, ধরো এটা v1, ধরো এর বেগটাকে আমরা বললাম v1, এর বেগটাকে আমরা বললাম v2, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে m v1 m v2, এই পাশে তো 0 হয়ে গেছে, এটা তো 0 হয়ে গেল, তাহলে m v1 মাইনাস m v2, m আর m কাটাকাটি, তাহলে v1 এবং v2 এর হ্যাঁ মান সেম, শুধু তাদের ডিরেকশন, মাইনাস মিন করতেছে দিক, মান সেম কিন্তু দিকটা আলাদা। তাহলে v1 v2 মান সেম, ধরলাম সেই v1 v2 হচ্ছে v, ওই যে v, এই ভিটাই আমরা বের করতে চাই। ওকে, তাহলে এবার ভিটা কিভাবে বের করব ভাই? শক্তির সংরক্ষণশীলতা, এই অধ্যায় সূত্র হইতো একটা, কি? শক্তির সংরক্ষণশীলতা। তাহলে শক্তির সংরক্ষণশীলতা খাটো, তাহলে দেখবা সব বের হয়ে গেছে। শক্তির সংরক্ষণশীলতা, তাহলে আদি শক্তি শেষ শক্তি সমান সমান। আসো, শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, এই ক্ষেত্রে এর গতিশক্তি হাফ m v², গতিশক্তি 0, বেগ 0। এর গতিশক্তি হাফ m v², বেগ 0, তাহলে গতিশক্তি শূন্য, কিন্তু ভাই বিভব শক্তি আছে। গতিশক্তি শূন্য কিন্তু বিভব শক্তি আছে। বলো এই সিস্টেমের বিভব শক্তি কত? এই সিস্টেমের বিভব শক্তি কত? একটু আগে করে ফেলছি আমরা, এই যে একটু আগে এখানে করে ফেলছি, এই যে এখানে করে ফেলছি, এখানে করে ফেলছি বিভব শক্তি। যেমন এই ভরটাকে যখন আমি এনে রাখি, এই এম ভরটাকে যখন এনে রাখি, কোনো কাজ নাই, নো কাজ, কৃত কাজ 0। আবার যখন এর থেকে কত দূরে, ডি দূরে, এই ভরটাকে নিয়ে এসে রাখি, তখন কাজ হয়েছে।
এই কৃতকাজটাই এই সিস্টেমের মধ্যে বিভব শক্তি, পুরো সিস্টেমটার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে এই এম ভর থেকে কত দূরে, ডি দূরে, এই এম ভরের বস্তুটাকে আনতে কৃতকাজ। তাহলে একক ভরকে আনতে কাজটা বিভব ছিল। তাহলে পরবর্তী ক্ষেত্রে এটা W1, এটা W2, তাহলে পরবর্তী ক্ষেত্রে কৃতকাজ W2 হবে মাইনাস জি এম ডি, এর থেকে ডি দূরে বিভব কাকে আনতে, এম ভরে বস্তুকে আনতে, তাহলে গুণ এম। তাহলে এটা যোগ করো, এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে মোট বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, মোট কৃতকাজ মাইনাস জি এম স্কোয়ার বাই ডি। তাহলে দুটো ভর নিয়ে ভর সিস্টেম তৈরিতে কৃতকাজ এটা, আর তিনটা ভর নিয়ে ভর সিস্টেম তৈরিতে কৃতকাজ এটা। বুঝে গেছে কথা, বুঝছো? তাহলে বলো এই সিস্টেমের কৃতকাজ বলো। যদি একটা ভর হয় তার জন্য কোনো কাজ নেই, আর একটা ভরকে আনতে কৃতকাজ মাইনাস জি এম এম মানে এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি, এটাই হচ্ছে বিভব শক্তি। ওকে, এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, ফাইনাল। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি বেগ নিয়ে আগাচ্ছে, তাহলে d/2 দূরত্ব যখন, তখন বেগ ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। আবার এরও হাফ এম ভি স্কোয়ার, এই ভিটাই আমরা বের করতে চাই, এই ভিটাই আমরা বের করতে চাই। তাহলে এবার বিভব শক্তি মাইনাস জি এম 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 মানে এম স্কোয়ার ডিভাইডেড বাই তাদের মধ্যকার দূরত্ব d/2, বুঝছো? আগে ছিল কি মাইনাস জি এম স্কোয়ার বাই ডি, এবার বিভব শক্তি মাইনাস জি এম স্কোয়ার বাই d/2। এখন আমাদের কি বের করতে হবে, ভিটা বের করতে হবে। তাহলে আসো হাফ এম ভি স্কোয়ার মানে এম ভি স্কোয়ার, এটারে এই পাশে পাঠাবো, তাহলে এই দুইটা উপরে উঠে গেল, তাহলে 2জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি। দুটো থেকে একটা বাদ দিলে একটা থাকে, তাহলে জি এম স্কোয়ার ডি আর এম ভি স্কোয়ার। এবার এম আর এম একটা কাটো, তাহলে এই পাশে একটা এম থাকে, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু √জি এম বাই ডি। এই যে এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ ম্যাথ, শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট। কি বুঝতে পারছো? এখন অনেকে বলতে ভাই দুটো ভর যদি সেম না হইতো তাহলে তো তাদের বেগ একই হইতো না, তখন আপনি কি করতেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, তখন আমি কি করতাম? আসলেই তো কথা, তখন আমি কি করতাম। তাহলে এবার আসো 6 নম্বর। ধরো এম ও 2m ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যখন ডি, তখন বেগ নগণ্য, এদের মধ্যবর্তী দূরত্ব d/2 হলে তখন এদের বেগ কত হবে? এইবার কি দুটোর বেগ সমান হবে? উত্তর হচ্ছে না, এবার দুটোর বেগ সমান হবে না। দেখো কেন হবে না। ধরো এটা এম, এই যে এটা 2m ভর, এদের মধ্যকার দূরত্ব ছিল ডি। এবার পরবর্তী ক্ষেত্রে দূরত্ব কমে d/2 হয়েছে, যখন d/2 হয়েছে তখন এদের বেগ কত? তাহলে শোনো, এর বেগটাকে এবার আমি v1 বললাম, এর বেগটাকে এবার আমি v2 বললাম। এইবার বেগ কিন্তু সমান হবে না, কারণ দুটোর ভর আলাদা। তাহলে এবার কি করা যায়, কিভাবে বেগের মানটা হিসাব নিকাশ করা যায়? আসো দেখি। যখন তাদের মধ্যকার দূরত্ব ডি ছিল তখন তাদের বেগ অতি নগণ্য ছিল, ঠিক আছে? তাহলে প্রথমে দেখি আগে বেগ, এই যে v1 এবং v2 এর সম্পর্কটা কেমন হবে। যখন তাদের মধ্যবর্তী দূরত্ব মহাকর্ষ বলের জন্য কমতে 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 দুইটা পরস্পরের দিকে আগাচ্ছে, যখন তাদের মধ্যবর্তী দূরত্ব d/2, তখন তাদের বেগটা কত হবে? বেগটা v1 এবং v2, v1 কি v2 এর চেয়ে বেশি হবে নাকি v2 v1 এর চেয়ে বেশি হবে? হইলেও কতটুকু বেশি সেই জিনিসটা আগে একটু দেখি, একটা জিনিস গেস করি, দেখি সত্যি হয় কিনা। আচ্ছা,
এর চেয়ে এ দ্বিগুণ ভারী, এটা 2m আর এটা m, তাহলে এর চেয়ে যেহেতু এ দ্বিগুণ ভারী, ভারটা বেশি, মোটা মানুষ, তাহলে ওর বেগটা হবে কম। তাহলে এর চেয়ে দ্বিগুণ ভারী, তাহলে এর বেগ হবে অর্ধেক, অর্থাৎ এর যা বেগ হবে এর হবে তার অর্ধেক, অর্থাৎ v2 হবে v1 এর অর্ধেক। দেখি তো v2 v1 এর অর্ধেক হয় কিনা, হয় কিনা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সামেশন অফ পি ইনিশিয়াল সামেশন অফ পি ফাইনাল। তাহলে দেখি আগে ভরবেগ m ইন্টু 0 প্লাস 2m ইন্টু 0, পরবর্তীতে m v1, পরস্পরের বিপরীত দিক, তাই তুমি মাইনাসও দিতে পারো বা মাইনাস পরে দিলেও হবে, 2m v2। তাহলে ভাই দেখো m v1 ইকুয়াল টু মাইনাস এই যে 2m v2, m আর m কাটাকাটি, তাহলে v2 হবে, হ্যাঁ তাই তো, v1 এর অর্ধেক, v2 হবে v1 এর অর্ধেক। কি কথা বুঝছো, v2 হবে v1 এর অর্ধেক, যেহেতু এর দ্বিগুণ ভারী, মোটা মানুষ, তাহলে এর বেগ হবে এর অর্ধেক, তাহলে তাই হয়েছে। তাহলে v1 যদি বেগ v হয়, তাহলে v2 হবে v/2, v2 হবে v/2, ঠিক আছে। অথবা v2 এর বেগ যদি v হয়, তাহলে v1 এর বেগ হবে তার দ্বিগুণ, ঠিক আছে। এইভাবে লিখি, তাহলে হিসাব করতে একই কথা, একই কথা। তাহলে শক্তি সংরক্ষণশীল, এবার আসো শক্তি সংরক্ষণশীল, লাইনটা লিখে ফেলো তো নিজেরা, লাইনটা লিখে ফেলো, নিজেরা লিখে ফেলো। শক্তি সংরক্ষণশীল, এর বেগ 0, তাহলে হাফ m 0 স্কোয়ার বাদ, হাফ m v স্কোয়ার আদিতে 0, তারপরে হাফ 2m ইন্টু ভি স্কোয়ার, এই ভিও 0, তাহলে এটা 0, কিন্তু বিভব শক্তি আছে। ভর সিস্টেমের বিভব শক্তি বলো, তুমি এটাকে রেখে তার মাধ্যাকর্ষণ ক্ষেত্রে এরে আনো, অথবা একে রেখে তার মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে এরে আনো, দেখো বিভব শক্তি একই রকম, মাইনাস gm ডিভাইডেড বাই, ধরো একে রেখে তারপর একে আনতেছি, তাহলে এর জন্য এর কেন্দ্রে এই পয়েন্টে বিভব, তাহলে মাইনাস gm ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব d। এবার কাকে আনছি, একে আনছি, একে আনছি 2m, তাহলে ইন্টু হচ্ছে 2m, ঠিক আছে। তুমি যদি বলো না ভাই আমি ধরেন একে রাখবো তারপরে একে আনবো, একই কথা, মাইনাস g2m হবে, তারপরে তার সাথে m গুণ হবে, একই কথা, ঠিক আছে। ওকে, এবার তারপর ফাইনাল, তাহলে ফাইনাল যখন, তাহলে হাফ m ভি স্কোয়ার, এটার জন্য হাফ 2m v/2 এর স্কোয়ার, আর বিভব শক্তি মাইনাস জি m 2m ডিভাইডেড বাই দূরত্ব d/2, ডিভাইডেড বাই দূরত্ব d/2। তাহলে এবার আসো হিসাব নিকাশ করি, এম ভি স্কোয়ার আর এটা কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, নিচে 2 দুগুণে 4, তাহলে হাফ থাকলো 2 আর 4, তাহলে কাটাকাটি করে নিচে 2, নিচে 2, আচ্ছা একবারে লিখি, যদি হাফ এখানে টোটাল কত হয়, 2 আর 2 কাটাকাটি, তাহলে 1/4, 1/4 এম ভি স্কোয়ার, 1/4 এম ভি স্কোয়ার, 2 আর 2 কাটাকাটি, 2 2 কাটাকাটি, 1/4 এম ভি স্কোয়ার, আর তাহলে এই দুইটা নিলাম। এবার এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে 2g, 2 আর 2 4, উপরে 4, তাহলে g 4g m স্কোয়ার ডিভাইডেড বাই d। এই বুঝতে পারছো, 2 উপরে, 2 দুগুণে 4, তারপরে এই পাশে নিয়ে আসো, তাহলে -4 হয়ে যাবে +4, আর এখানে থাকলো -2g m স্কোয়ার বাই d, -2g m স্কোয়ার বাই d। এবার হাফ আর 1/4, 0.5 যোগ 1 ডিভাইডেড বাই 4, 3/4, 3/4 এম ভি স্কোয়ার, 4 থেকে 2 বাদ দাও 2, তাহলে 2g m স্কোয়ার ডিভাইডেড বাই d, 4 থেকে 2 বাদ দিলাম, একটা m কাটাকাটি যাবে, তাহলে v ইকুয়াল টু হবে, v ইকুয়াল টু হবে 4 দুগুণে 8 gm ডিভাইডেড বাই 3d তার রুট। এই দেখো তো এটা আসছে কিনা, তাহলে এটা হচ্ছে v মানে v1, তাহলে v2 হবে এর অর্ধেক, দেখো এটা আসছে কিনা। ভরবেগের সূত্র বোঝো নাই, আদিতে ভর আর বেগের গুণফল, শেষে ভর আর বেগের গুণফল সমান সমান, বোঝো নাই, ভর বেগ সংরক্ষণশীল, বোঝো নাই, বুঝছো কিনা বলো। দাদা আগে স্থির ছিল, ভালো কথা,
কিন্তু পরে বেগ কিভাবে কেন চলা শুরু করলো? মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, মহাকর্ষ বলের কারণে একটার একটার দিকে আগাচ্ছে। তাহলে আগাইতে থাকলে যতই পরস্পরের দিকে আগাইতে থাকবে বেগ তত বাড়তে থাকবে, এটাই আর কি। ওকে, ডান। দেখো হিসাব নিকাশ যদি ঠিক থাকে তাহলে আমার উত্তর ঠিক আছে। এইবার বলা হচ্ছে, এবার দেখো এটা বুয়েটে আসা কোশ্চেন। দেখো একই, এই যে আমরা একটু আগে তো মান দিয়ে কোনো ম্যাথ করি না, এবার মান দিয়ে সেম ম্যাথ। বলা হচ্ছে 10⁴ কিলোমিটার, 10⁴ কিলোমিটার ব্যাসার্ধের 10⁶ কেজি ভরের দুটি নক্ষত্র পরস্পর থেকে 10⁹ কিলোমিটার দূরে থাকাকালীন এদের বেগ শূন্য, এদের বেগ অতি নগণ্য, এবার এরা মহাকর্ষ বলের কারণে পরস্পরের দিকে আগাচ্ছে, পরস্পরের দিকে আগাতে থাকে, পরস্পরের দিকে আগাতে থাকলে যখন সংঘর্ষ ঘটবে ওই মুহূর্তে বেগ কত? যখন সংঘর্ষ হবে ওই মুহূর্তে এদের বেগ কত? ওই মুহূর্তে এদের বেগ বের করতে হবে। ঠিক আছে, খুবই সুন্দর ম্যাথ। দুটো নক্ষত্র, বলো আগে মান দেওয়া ছিল না, এবার মান দেওয়া আছে। এই যে দুইটা নক্ষত্র, এরা পরস্পরের দিকে আগাচ্ছে, তো যখন তাদের মধ্যকার দূরত্ব 10⁹ কিলোমিটার, তখন তাদের বেগ অতি নগণ্য। এবার পরস্পরের দিকে আগাতে যখন পরস্পরকে স্পর্শ করবে মানে সংঘর্ষ করবে ঠিক ওই মুহূর্তে, তাহলে আগাতে যখন পরস্পরের সাথে মিলে যাবে আর কি, এই যে একটা আর একটাকে যখন ধাক্কা দিবে, পরস্পরের সাথে যখন সংঘর্ষ ঘটবে ওই সময়ে বেগ চাইছে, ওই মুহূর্তে বেগ চাইছে। দুটোর ভর যেহেতু সেম, তাহলে বেগ কি আলাদা হবে বলো? দুটার ভর যেহেতু সেম, বেগ কি আলাদা হবে বলো? তাহলে বেগ সেম হবে, ওইটার কি আর দেখাইতে হবে আমাদের? প্রথমবার কিন্তু আমি দেখাইছিলাম। এবার এদের কেন্দ্রের দূরত্ব বলো, এদের মধ্যকার দূরত্ব আছে? এদের মধ্যকার দূরত্ব কি এখন আছে? আছে রে ভাই, আছে। মধ্যকার দূরত্ব হচ্ছে এটা, এই দূরত্বটা, এই যে মধ্যকার দূরত্ব হচ্ছে এটা কত? আগে ছিল 10⁹ কিলোমিটার। অনেকে আবার ভাবতে পারো ভাই 10⁹ কিলোমিটার এটা হচ্ছে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব। না, দেখো যখন বলবে দেখো দুটি নক্ষত্র পরস্পর থেকে এত দূরে বললেই বুঝে নিবা যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বই আসলে বলছে। তাহলে 10⁹ কিলোমিটার ছিল, এই যে এই দূরত্বটা আগে ছিল 10⁹ কিলোমিটার। এবার তারা পরস্পরকে স্পর্শ যখন করবে, যখন পরস্পরের সাথে সংঘর্ষ হবে, ওই মুহূর্তের বেগ আমাদের লাগবে। তাহলে ওই মুহূর্তে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব এই যে 10⁴ কিলোমিটার ব্যাসার্ধ, 10⁴ কিলোমিটার, আবার 10⁴ কিলোমিটার। বুঝতে পারছো? 10⁴ কিলোমিটার, 10⁴ কিলোমিটার ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে এখন আসো হিসাব নিকাশ করি। কি? শক্তির সংরক্ষণশীলতা। করো তো একটু, নিজেরা করো তো ভাই। বেগ তো সেম হবে, এটা তো বুঝেই গেছো। শক্তির সংরক্ষণশীলতা খাটাও, লাইনটা খাটাও। এই একটা লাইন লিখতে পারলেই তো ম্যাথ হয়ে যাবে। এটা বুয়েটে আসা ম্যাথ। শক্তির সংরক্ষণশীলতা খাটি। ই ইনিশিয়াল, ই ফাইনাল। খাটো, লাইনটা লিখো নিজেরা। যখন তাদের মধ্যকার দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার, তখন এর বেগও শূন্য, এর বেগও শূন্য। তাহলে হাফ এম ভি স্কোয়ার 0, হাফ এম ভি স্কোয়ার 0। কিন্তু বিভব শক্তি আছে, তাই না? এই ভরের জন্য এই ভরটাকে নিয়ে এখানে এসে বসাইছি। তাহলে এই পুরো ভর সিস্টেমের বিভব শক্তি হবে -g এম, দুটো এম ডিভাইডেড বাই এখান থেকে এখানকার দূরত্ব 10⁹ কিলোমিটার। তাহলে 10⁹ ইন্টু 10⁵ কিলোমিটারকে মিটার করে ফেললাম। বলো, এটা বোঝা গেছে সবাই? এবার দেন ই ফাইনাল। তাহলে যখন ই ফাইনাল তখন বেগ ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এবার মাইনাস বিভব শক্তি। বলো দেখি এবার বিভব শক্তি কত?
ভাই এবার বিভব শক্তি নাই, আছে বিভব শক্তি? বলো বলো বিভব শক্তি কত? বলো 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 বলো, কোথায় হারাই গেলাম? জি মাইনাস জি, দুটো এম, এম এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 10⁴ কিলোমিটার, 10⁴ কিলোমিটার, তাহলে 2 ইন্টু 10⁴ কিলোমিটার গুণ 10⁻3। বুঝতে পারছো? বুঝতে পেরেছ? তাহলে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁴ ইন্টু 10⁻3। গুড। আমাদের এবার কি লাগবে? আমাদের লাগবে এই বেগ ভি এর মানটা লাগবে। ঠিক আছে, আমাদের এই বেগ ভি এর মানটা লাগবে। দুটো নক্ষত্রের ভর কিন্তু বলে দেওয়া আছে। তাহলে আসো এবার একটু কাটছাট করি, ছোট করি। হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার মানে এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার সমান সমান এটারে এই পাশে পাঠিয়ে দিব। এটারে যদি এই পাশে পাঠাই তাহলে প্লাস জি এম স্কয়ার, জি এম স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁴ ইন্টু 10⁻3। তারপরে এটা এই পাশে এসে প্লাস হবে মাইনাস জি এম স্কয়ার 9 10⁹ ইন্টু 10⁻3। একটা এম কাটাকাটি যাবে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু জি এম 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁴ ইন্টু 10⁻3 মাইনাস 1 ডিভাইডেড বাই 10⁹ ইন্টু 10⁻3। দেন এবার ভি এর মানটা হিসাব করবো। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু √ নাও এবার মান বসো। জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11, এম এর মান 10⁶ কেজি, 10⁶ কেজি, 10⁶ সামান্য হয়ে যায়, 10⁶ খুব সামান্য হয়ে যায়। আচ্ছা দাও না, যা দিছো 10⁶ কেজি। এবার 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁴ ইন্টু 10⁻3 মাইনাস 1 ডিভাইডেড বাই 10⁹ ইন্টু 10⁻3 দিয়ে যা মান আসে তাই, শেষ। হিসাব করবে কে? ক্যালকুলেটর। কিলোমিটার থেকে মিটারে নিলাম, হ্যাঁ 10⁻3 কেন আসলো? কিলোমিটার থেকে মিটারে নিছি তাই। ওকে, এটা বুয়েট আসা, তাহলে পারবা না? বলো। অবশ্যই পারা যাবে। এবার তোমাদের সময় বুয়েট আসবে, তোমরা কত ব্যাচ? 26 ব্যাচ। তাহলে লিখো বুয়েট 26, বুয়েট 26 একটা ম্যাথ আসবে। ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে, একটু চিত্র এঁকে দিই, আগে একটু চিত্র আঁকি। এটা একটা নক্ষত্র যার ভর এম, যার ব্যাসার্ধ আর। এইটার একটা নক্ষত্র যার ভর এম, ব্যাসার্ধ আর। এই দুটো নক্ষত্রের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 10r, 10r। বলা হচ্ছে একটি নক্ষত্রের পৃষ্ঠ হতে, একটি নক্ষত্রের পৃষ্ঠ হতে কোনো বস্তুকে, পৃষ্ঠ হতে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে তা অপর নক্ষত্রের পৃষ্ঠে গিয়ে পড়বে, তা অপর নক্ষত্রের পৃষ্ঠে পড়বে। খুবই কিউট কোশ্চেন, ভাবো 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 কিভাবে কি করতে হবে। কি বলছে কি বলো? বলছে এই নক্ষত্রের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করব, এই নক্ষত্রের পৃষ্ঠে গিয়ে পড়বে। ভালো করে শোনো, এই যে এখান থেকে, মনে করো এখান থেকে অনন্ত জলিলকে নিক্ষেপ করব। এই যে অনন্ত জলিলের ভর ছোট্ট এম, ওকে আমি নিক্ষেপ করব, এমন বেগে নিক্ষেপ করবো, এই যে ভি, এই ভিটাই আমি চাই যেন এই ভি বেগে নিক্ষেপ করলে ও গিয়ে এই যে এখানে গিয়ে পৌঁছায়, এখানে গিয়ে পড়ে। বুঝতে পারছো? এখান থেকে নিক্ষেপ করব, এখানে গিয়ে পড়বে। ঠিক আছে, মারবা এই নক্ষত্রে, লাশ পড়বে ওই নক্ষত্রে। কি কথা বুঝছো? একজন বলছে এসকেপ ভ্যালোসিটি, এসকেপ ভ্যালোসিটি তো কোনো গ্রহের পৃষ্ঠ থেকে মুক্ত হইতে এসকেপ ভ্যালোসিটি। ঠিক আছে, তাহলে কি হবে? এই গ্রহে বসে মার দিবা, আর পড়বে কোন গ্রহে গিয়ে? এই গ্রহে গিয়ে, তাই না? আগে একটা ওই যে মিঠুন চক্রবর্তীর একটা ফেমাস ডায়লগ ছিল, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তোমাদের ডায়লগ হবে মারবো এই নক্ষত্রে, লাশ পড়বে ওই নক্ষত্রে।
তো এটাই হচ্ছে কোশ্চেন, যে এই নক্ষত্র থেকে কিভাবে মার দিলে, কিভাবে ছুড়ে দিলে ওই নক্ষত্রে গিয়ে পড়বে, বুঝলা? তো দেখো করি, খুবই সহজ। কোত্থেকে কোথায় গিয়ে পড়বে? এখান থেকে ভি বেগে নিক্ষেপ করবে, এখানে গিয়ে পড়বে, তাহলে এখানে গিয়ে পড়বে, জাস্ট পড়বে, জাস্ট পড়বে, তাহলে বেগ কত হবে? 0। বেগ কত হবে? জাস্ট বেগ কত হবে? তাহলে বেগ হবে কত? 0। কথা কি বুঝতে পারছো? এটা যেহেতু কোশ্চেনের ছিল, আমি একটু আলাদা করে তাহলে চিত্রটা দেখাচ্ছি, যেহেতু এটা কোশ্চেনের পার্ট ছিল। এবার আসো, তাহলে এই নক্ষত্র থেকে এই যে এই ভি বেগে নিক্ষেপ করবে, এই ভি বেগটাই আমরা চাই। তাহলে এখানে গিয়ে পড়বে, যখন এখানে গিয়ে পড়বে তখন বেগ কত হবে? বেগ 0 হবে। ওই গ্রহের পৃষ্ঠে গিয়ে তো বেগ থাকার দরকার নেই, জাস্ট ওই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়লো বলে। তাহলে এবার আসো আমরা শক্তির সংরক্ষণশীলতা খাটাই। শক্তি সংরক্ষণশীল, তাহলে শক্তি যদি সংরক্ষণশীল হয়, ই ইনিশিয়াল ই ফাইনাল। আচ্ছা বলো, কার শক্তি? এই যে এর শক্তি কোথায় ছিল? এই গ্রহের পৃষ্ঠে। বেগ ছিল কিনা? ছিল। কত? ভি। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। বুঝছো? আদিতে গতিশক্তি, বিভব শক্তি ভালো করে বুঝবা, সবাই বোর্ডে দেখাও। বিভব শক্তি, বিভব শক্তি। তাহলে এর এর কেন্দ্র থেকে কত দূরে? আর ব্যাসার্ধের সমান দূরে, তাহলে পৃষ্ঠে আছে। তাহলে বিভব শক্তি এই গ্রহের জন্য মাইনাস জি বড় এম, বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর, এই গ্রহের জন্য বিভব শক্তি। এইবার খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এই ভরটা কিন্তু শুধুমাত্র এই ভরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে নেই, এই ভরেরও কিন্তু মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে। এই মাধ্যাকর্ষণ ক্ষেত্রে এই ভর সিস্টেমে টোটাল কয়টা ভর? 2টা ভর। তাহলে এর বিভব শক্তি, এই ভরের জন্য একটা বিভব শক্তি, সেটা অলরেডি নিছি। এবার এর জন্য বিভব শক্তি, তাহলে বলো তো এর জন্য বিভব শক্তিটা কত হবে? বলো, এর জন্য বিভব শক্তিটা কত হবে বলো? এর থেকে কত দূরে? টোটাল দূরত্বটা ছিল 10r, তাহলে 10r যদি হয়, তাহলে এর থেকে এর যে দূরত্বটা সেটা হবে 9r। তাহলে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই দূরত্ব 9r। বুঝতে পারছো? এইবার আসো ফাইনাল। ফাইনাল কোথায় গিয়ে পড়ছে? এখানে গিয়ে পড়ছে। বেগ কত? 0। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার 0। ঠিক আছে? যখন এখানে গিয়ে পড়ছে তখন এর পৃষ্ঠে আর এর থেকে তখন আবার 9r দূরে। তাহলে বিভব শক্তি, তাহলে এর জন্য যদি বিভব শক্তি নিই, এর জন্য বিভব শক্তি মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। এবার এর জন্য বিভব শক্তি, তাহলে এর থেকে কত দূরে? 9r দূরে, তাহলে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 9r। এবার ভি বের করে ফেলো, কাজ শেষ। এই তো ভি বের করে ফেলো, কাজ শেষ। বুঝো নাই? অনেকে বলছে বুঝি নাই। তুমি আগে আমারে বলো। দেখো কনসেপ্ট বুঝতে হবে। ধরো এটা একটা ভর, এটা একটা ভর, আর এখানে আমি ছোট্ট একটা এম ভর রাখলাম। আমি বললাম এই ভরটা যদি এখানে থাকে, তাহলে এই ভরে সঞ্চিত বিভব শক্তি কত হবে বলো তো? এই ভরটা m1, এই ভরটা m2, এটা এখান থেকে এই দূরত্বটা r1, এখান থেকে এই দূরত্বটা r2। তাহলে তুমি বলো এতে সঞ্চিত বিভব শক্তি কি হবে? ভাই একটা ভর থাকলে বিভব শক্তি হইতো মাইনাস জি m1 m ডিভাইডেড বাই r1, একটা ভর থাকলে। তাহলে তো এই ভরটাও আছে, তাহলে এই ভরের জন্য এই পয়েন্টে বিভব শক্তি তাহলে মাইনাস জি m2 r2 m2 ছোট m ডিভাইডেড বাই r2। তাহলে বিভব শক্তি হচ্ছে যতগুলো ভর থাকবে সবার বিভব শক্তির যোগফল, সবার বিভব শক্তির যোগফল। এটা বুঝো, আগে কনসেপ্টটা বুঝো। তাহলে আসো আমি আবারও এর শক্তি নিচ্ছি। তাহলে এর প্রথমে আসো বেগ আছে কিনা? আছে। তাহলে বেগ যদি থাকে তাহলে হাফ এম ভি স্কোয়ার। এবার আসো বিভব শক্তি, এর পৃষ্ঠে ছিল, তাহলে এর জন্য বিভব শক্তি হবে মাইনাস জি এর ভর এম, এর ভর ছোট এম, এর কেন্দ্র থেকে এর দূরত্ব আর। এবার এই ভরটা এরও তো মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে না? তাহলে এর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে এর থেকে কত দূরে আছে? এর কেন্দ্র থেকে আছে 9r দূরে, কারণ টোটাল দূরত্ব ছিল 10r, এইটুকু ব্যাসার্ধ আর, তাহলে 9r দূরে। তাহলে এর জন্য এই পয়েন্টে বিভব শক্তি তাহলে মাইনাস জি এম ছোট এম ডিভাইডেড বাই 9r। যখন এই গ্রহের গিয়ে পৃষ্ঠে গিয়ে পড়ছে তখন বেগ 0, তাহলে হাফ এম ভি স্কোয়ার, এটা 0। এবার আসো যখন এই গ্রহের পৃষ্ঠে আছে, এই গ্রহের পৃষ্ঠে আছে, তাহলে এর জন্য বিভব শক্তি মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে এর দূরত্ব আর। এবার আসো এর জন্য এই পয়েন্টে বিভব শক্তি, তাহলে এর জন্য এই পয়েন্টে বিভব শক্তি মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 9r। এবার ভি বের করে নিবা, কাজ শেষ।
কিন্তু কিন্তু এখান থেকে ভি বের করা যাবে না। দেখো তো যাবে? বলো ভি বের করা যাবে? যাবে না। দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে ভি কেমনে বের হয়? ভি তো বেরই হবে না, ভি তো নাই। ভি আছে? ভি এর মান আছে? ভি তো নাই। বলো তাহলে এভাবে যে ভাই কি হলো, ভি বের হয় না কেন? ভি এখান থেকে বেরই করতে পারবে না। তুমি হিসাব করে দেখো তো ভি বের হয় কিনা। ভি এখান থেকে তুমি বেরই করতে পারবে না। ভাই ভি বের হইলো না, তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে হয় নাই, এইভাবে হয় নাই, কোথাও একটা ভুল করছি। হিসাবে কোনো ভুল ছিল না, এই কনসেপ্টে কিছু একটা ভুল ছিল। দেখো সবই ঠিক আছে, কিন্তু তাহলে ভুল হচ্ছে কোথায়? ভি তো আসে না ভাই, এই তো ইনভ্যালিড। আসলেই তো দেখো তো ইনভ্যালিড না? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এই পাশে জিরো, কেউ নেই। হাফ এম ভি স্কোয়ার জিরো, কেউ নেই। এটা কেমনে হয়? কাহিনীটা এবার শোনো। আমি কি চাই? আমি চাই এখান থেকে ছুঁড়ে মারবো, ওই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়বে। তুমি ওই গ্রহের পৃষ্ঠে পর্যন্ত পৌঁছে দিচ্ছ, এই যে ভি জিরো ধরছো, ভাই তোমাকে ওই গ্রহের পৃষ্ঠে পৌঁছাইতে হবে না। তুমি চাইতেছো যেন ওই গ্রহের ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে ওই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়ে। এর জন্য তোমার ওই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত ওকে যাওয়ানোর দরকার নাই, ওকে যাওয়ার দরকার নাই। দেখো ভালো করে বোঝো, এটা হচ্ছে এম ভর, এর ব্যাসার্ধ আর, এর কেন্দ্র থেকে এই যে কত দূরে, 10 আর দূরে, এরও ভর এম, ব্যাসার্ধ আর। সবাই বোর্ডে থাকো। এই যে মনে করো এই যে অনন্ত জলিল, এরে আমি এখান থেকে ছুঁড়ে মারবো, এই যে ভি বেগে ছুঁড়ে মারলাম। ভাই ভি বেগে ছুঁড়ে মারলে ওকে ওই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত পাঠাইতে হবে না, ঠিক আছে? বর্ডারে পাঠাও, বর্ডার, বর্ডার ঠিক মাঝখানে। যেহেতু এর ভর এর ব্যাসার্ধ যা, এর ভর এর ব্যাসার্ধ তাই, তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে? এই যে এই পয়েন্টে প্রাবল্য শূন্য। এটাই হচ্ছে নিরপেক্ষ বিন্দু, মধ্যবিন্দু আর কি, ঠিক আছে? মধ্যবিন্দু বা বলতে পারো নিরপেক্ষ বিন্দু আর কি, যেখানে প্রাবল্য শূন্য। যেহেতু দুটোর ভর সেম, এই কারণে মধ্যবিন্দু হয়েছে। দুটোর ভর সেম না হলে একটু এদিক ওদিক হইতো আর কি। তাহলে আমার জাস্ট ওই পয়েন্টটাকে পার করে দিতে হবে। তুমি এর পৃষ্ঠ পর্যন্ত নিয়ে গিয়ে ফেলছো, ভাই এর পৃষ্ঠে গিয়ে কখনো এর বেগ জিরো হবে নাকি? এটাকে যদি ছুড়ে দাও, এর পৃষ্ঠে গিয়ে বেগ জিরো হবে? বলো, এর পৃষ্ঠে গিয়ে জিরো হবে? এই যে আমরা অনেক সময়, এই যে আমরা তো আর পারি নাই, ধরো যে বিভিন্ন দেশ কি করে, মঙ্গলে পাঠায় না, বা চাঁদে পাঠায় না, যে চাঁদে আমরা স্যাটেলাইট পাঠাইছি, বা চাঁদে আমরা হচ্ছে নভোযান পাঠাইছি। এই যে ইন্ডিয়া মাঝে কি করলো, মঙ্গলের ছবি তুললো, ঠিক আছে? পাঠাইলো না ওরা? তাহলে আমরা এরকম আর কি, সরি, ইন্ডিয়া কি করলো মাঝে, চাঁদে পাঠালো আর কি। তো আমরা ধরো এরকম একটা, ধরো যে কোনো একটা পৃথিবী থেকে কোনো একটা মহাকাশযান আমরা পাঠাইতে চাই, ঠিক আছে? ধরো যে চাঁদের পৃষ্ঠে গিয়ে পৌঁছাবে, তাহলে কিভাবে পাঠাবো? দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, তাহলে পৃথিবী থেকে চাঁদের পৃষ্ঠে পাঠাবো। তো পৃথিবী থেকে চাঁদের পৃষ্ঠে যখন পাঠাবো, আমাদের টার্গেট থাকবে এই যেখানে প্রাবল্য শূন্য, সেই প্রাবল্য শূন্য এইটা অতিক্রম করে দিতে পারলেই হবে। দেখো এই পয়েন্টে প্রাবল্য শূন্য, ধরো জাস্ট এটা অতিক্রম করে দিতে পারলেই হয়ে যাবে। এখানে অতিক্রম করে দিলে তখন তো চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে ঢুকে গেছে। এই যে এটা ছিল পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র, এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র, আর এটা ধরো চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্র, চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্র। তাহলে এই পয়েন্টে গিয়ে প্রাবল্য হয়ে গেছিল শূন্য। তাহলে আমি কি করব, এমন বেগে ছুড়ে দিব যেন জাস্ট বর্ডার লাইনটা পার হয়। বর্ডার লাইন পার হলে কি হইলো, চাঁদের ক্ষেত্রে ঢুকে গেল। এবার চাঁদের ক্ষেত্রে ঢুকে গেলে চাঁদ তো ওকে টেনে নিবে, চাঁদ ওকে এমনি টেনে নিবে, এবং যখন টেনে নিবে তখন এর পৃষ্ঠে গিয়ে যখন পড়বে তখন দুম করে গিয়ে আঘাত করবে। এই কারণে কি করতে হয়, ওর পৃষ্ঠে মানে ওর সাথে কি করতে হয়, প্যারাশুট লাগাইতে হয়, ঠিক আছে? তারপরে বেগ কন্ট্রোল করতে হয়, না হলে কিন্তু চাঁদের পৃষ্ঠে গিয়ে পড়ে ভেঙে চলে যাবে। তুমি ধরো ক্যামেরা পাঠাবা, তুমি মহাকাশযান পাঠাবা, সেটা গিয়ে চাঁদের ছবি তুলবে, তো এত বেগ নিয়ে গিয়ে চাঁদের পৃষ্ঠে গিয়ে পড়লো, মনে করো ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেল, তাহলে হবে বলো? তাহলে কি করতে হবে, চাঁদের পৃষ্ঠে গিয়ে বেগটাকে কমাইতে হবে। এই কারণে প্যারাশুট দিয়ে তারপরে বেগটা কমানো হয় আর কি। দেখো ইউটিউবে এরকম বহুত ভিডিও আছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে জাস্ট খালি ঠেলে বর্ডার লাইন পার করে দিব, ঠিক আছে? আমাদের ওর পৃষ্ঠে পাঠানোর কোনো দরকার নাই। ওকে, তাহলে এইবার আসো, এই যে আমরা কোন বিন্দু পার করে দিব, জাস্ট মধ্যবিন্দু পার করে দিব। তাহলে এই যে অনন্ত জলিলকে নিক্ষেপ করছো, অনন্ত জলিল জাস্ট এই যে মধ্যবিন্দু পার হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে এমন বেগে ছুড়ে দাও, এখান থেকে এমন বেগে ছুড়ে যাও যেন কোনো মতে মধ্যবিন্দুতে গিয়ে পৌঁছায়, অর্থাৎ এইখানে গিয়ে যেন বেগটা জিরো হয়, ঠিক আছে? এইখানে গিয়ে বেগটা জিরো হবে, মানে কোনো মতে ওইখানে গিয়ে যেন বেগটা জিরো হবে। জাস্ট একটু ধরো ওইদিকে সরে যাবে, বর্ডার লাইনের একটু ওই পাশে এক পা চলে গেলেই চাঁদ টেনে নিবে, ঠিক আছে? বা এই গ্রহটা টেনে নিবে। তাহলে এটাই আমাদের টার্গেট।
তাহলে এইবার আসো শক্তির সংরক্ষণশীলতা এবার খাটাও। ই ইনিশিয়াল ই ফাইনাল। তাহলে ই ইনিশিয়াল বেগ ছিল ½ mv²। বিভব শক্তি এবার বোঝো, এইদিকে থাকো, এবার বিভব শক্তি দেখো। যখন এই পয়েন্টে ছিল তখন বিভব শক্তি -g বড় m এর জন্য ছোট m ডিভাইডেড বাই r, এর থেকে এর পয়েন্টের দূরত্ব r। এবার এর জন্য -g বড় m ছোট m ডিভাইডেড বাই এর কেন্দ্র থেকে এই যে দূরত্বটা সেটা 9r। এবার কোথায় পৌঁছাবে? শেষ বিন্দু কি এখানে? না রে ভাই, এখানে না। শেষ বিন্দু হচ্ছে জাস্ট বর্ডার লাইনটা কোনো মতে পার হবে, কোনো মতে পার হবে। তাহলে এই যে এখানে, তাহলে এখানে গিয়ে বেগ 0 হবে ½ mv²। ঠিক আছে, আগে আমরা ধরতেছিলাম এর পৃষ্ঠে গিয়ে বেগ 0 হবে, না, মধ্যবিন্দুতে গিয়ে বেগ 0 হবে। জাস্ট মধ্যবিন্দু অতিক্রম করে কোনো মতে এই পাশে একটু হেলে যাবে। এবার মাইনাস এই পয়েন্টে যখন বিভব, বলো এই পয়েন্টে বিভব কত হবে? এর থেকে 5r দূরে, এর থেকে 5r দূরে। তাহলে -g বড় m ছোট m ডিভাইডেড বাই 5r। আবার এর জন্য -g বড় m ছোট m ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব 5r। তাহলে এটাই হচ্ছে হিসাব। এবার আসো আমরা হিসাব নিকাশ দেখি। তাহলে ½ mv², এই ভিটাই আমরা বের করতে চাই, সবগুলাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে ওটা হচ্ছে -2g বড় m ছোট m ডিভাইডেড বাই 5r। এটা ওই পাশে গিয়ে প্লাস g বড় m ছোট m ডিভাইডেড বাই r প্লাস g বড় m ছোট m ডিভাইডেড বাই 9r। তাহলে ½ mv², g বড় m ছোট m কমন যাবে, ইভেন আরটাও কমন যাবে। তাহলে 1 যোগ 1/9 মাইনাস 2/5। এবার m আর m কাটাকাটি গেল। 1 যোগ 9 ইনভার্স বিয়োগ 2/5 32/45। তাহলে অতএব v = √r 32/45 আর g বড়। ঠিক আছে, তাহলে v² = 32 গুণ 2 হবে, ওখানে আবার 2 আছে, সরি, এটা হচ্ছে 32/45 তার সাথে গুণ 2, তাহলে 32 গুণ 2 64/45, 64/45 gm ডিভাইডেড বাই r। এটা হচ্ছে অ্যান্সার। এবার মানগুলো বসাই দিবা, কাজ শেষ। বোঝা গেছে? তাহলে হিসাব নিকাশ করতে হবে এভাবে, এভাবে হিসাব নিকাশ করতে হবে। এবার বলা হচ্ছে m ভরের দুটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ব্যাসের দুই প্রান্তে অবস্থান করে মহাকর্ষ বলের দরুন দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরছে। এদের বেগ বের করো, কত বেগে ঘুরছে এরা, এদের বেগটা বের করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আসে, এমসিকিউ বলো, রিটেন বলো, বহুত আসে এই ম্যাপটা। বলা হচ্ছে এম ভরের দুটো বস্তু আর কি, একটা বৃত্তাকার পথে, এই যেরকম বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে ঘুরছে। কিভাবে? ব্যাসের দুই প্রান্তে অবস্থান করে, ব্যাসের দুই প্রান্তে, এই যে একটা ভর এখানে আর একটা ভর এখানে, এই যে ব্যাসের দুই প্রান্তে অবস্থান করে ঘুরছে। অর্থাৎ এটা এদিকে ঘুরছে, এটা ধরো এদিকে ঘুরছে, এভাবে ঘুরছে, একটা বৃত্তাকার পথে ঘুরছে দূরত্ব অপরিবর্তিত রেখে। তাদের মধ্যকার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, মহাকর্ষ বলের দরুন ঘুরতে পারতেছে। তাহলে এখন কত বেগে ঘুরতেছে সেই বেগের মানটা বের করতে হবে। বলো পারা যাবে কিনা? হ্যাঁ যাবে। আচ্ছা, বৃত্তপথে ঘুরতেছে, বৃত্তপথে ঘুরতে গেলে কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগান কাউকে না কাউকে দিতে হবে।
কে যোগানটা দিচ্ছে? মহাকর্ষ বল দিচ্ছে, দেখো প্রশ্নে বলা আছে, ঠিক আছে, প্রশ্নে বলা আছে। দুটোই ঘুরতেছে, এমন না যে একটাকে কেন্দ্র করে আরেকটা ঘুরতেছে, না, দুটোই এভাবে ঘুরতেছে, এটা এদিকে ঘুরতেছে, এটা এদিকে ঘুরতেছে, এইভাবে দুটোই ঘুরতেছে। তাহলে দুটো কত বেগে ঘুরতেছে? ধরলাম ভি বেগে ঘুরতেছে, যেহেতু দুইটার ভর সেম, এর ভরও এম, এর ভরও এম, ভি বেগে ঘুরতেছে, ভি এর মানটা আমরা বের করতে চাই, ভি এর মানটা আমরা বের করতে চাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা হচ্ছে কেন্দ্র, এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, মহাকর্ষ বলের কারণে ঘুরতেছে। এই ভরটা এই ভরকে মহাকর্ষ বল এইদিকে টানবে, যে কোনো একটা ভরের উপর চিন্তা করো, ধরো এই ভরের হিসাবটা আমরা করব। এ কেন ঘুরতেছে? ঘুরতে গেলে তো কেন্দ্রমুখী বলের যোগান লাগবে, অর্থাৎ কেন্দ্রের দিকে বল লাগবে। সেই কেন্দ্রের দিকে বলটা কে দিবে? বলটা দিবে এর মহাকর্ষ বলটা। এই যে এম ভরটা, এই এম ভরকে মহাকর্ষ বলে টানবে, তাহলে মহাকর্ষ বলের ডিরেকশন এটা। এই যে মহাকর্ষ বল এফ জি, সেটা কোন দিকে? দেখো তো, কেন্দ্রের দিকে না? তাহলে এই মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে এর জন্য এই হিসাব, ঠিক একইভাবে এর জন্য হিসাব, আমাদের একটা হিসাব করলেই হয়ে যাবে। কি কথা বুঝছো? কথা কি ক্লিয়ার? যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বল লাগবে, কেন্দ্রমুখী বলের যোগান কাউকে না কাউকে দিতে হবে। তো এই যে এম ভরটা আছে, সে একে মহাকর্ষ বলে টানবে কোন দিকে? এই যে কেন্দ্রের দিকে টানতেছে, কেন্দ্রের দিকে এভাবে টানতেছে। তাহলে কেন্দ্রের দিকে যদি এভাবে টানে, তাহলে এই যে কেন্দ্রের দিকে টান বলটা, মানে মহাকর্ষ বলটা, এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তুমি একটা কাজ করবা, তুমি অনেক সময় ঘর্ষণহীন একটা টেবিলে, মানে মনে করো অনেক পিচ্ছিল একটা টেবিল, সেই পিচ্ছিল টেবিলে কি করবা? একটা দড়ি নিবা, পিচ্ছিল টেবিলে একটা দড়ি নিবা, এরকম ধরো একটা দড়ি নিলা, নিয়ে দড়ির দুই প্রান্তে দুটো ভর বাঁধবা, এখানে একটা ভর বাঁধবা, এখানে একটা ভর বাঁধবা। ভর বেঁধে তুমি ওই তলের উপর ওই দুটো ভরকে এভাবে টান টান করে, দড়িটাকে এরকম টান টান করে এভাবে নিয়ে এভাবে ঘুরাই দিবা, এভাবে ঘুরাই দিবা, দেখবা ঘুরতেছে টেবিলের উপর, এভাবে ঘুরতেছে। ধরো এটা টেবিল, টেবিলের উপর দুইটা ভর, দেখবা এইভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, কখনো এরকম এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এভাবে ঘুরতেছে আর কি। বুঝতে পারছো? তাহলে বলো তো, তখন কে ঘুরাচ্ছে? তখন কে ঘুরাচ্ছে? দড়িতে বেঁধে ঘুরাচ্ছি, বলো তখন কে ঘুরাবে? ঘুরাইতে গেলে কি লাগবে? কেন্দ্রমুখী বলের যোগান, এই যে দড়ির টান। দেখো এইভাবে যদি বৃত্তপথে ঘোরে, এইভাবে যদি বৃত্তপথে ঘোরে, এরকম বৃত্তপথে যদি ঘোরে, বৃত্তপথে যদি ঘোরে, তাহলে এই যে দড়ির টান, এ এ একে টানতেছে এদিকে, আবার এ একে টানতেছে এদিকে, এই যে দড়ির টান কেন্দ্রের দিকে না? এই কেন্দ্রের দিকে দড়ির টানই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তো এখানেও তাই, এরকম মহাকর্ষ বলই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। শূন্যে শূন্যে দুইটা ভর বস্তু মহাকর্ষ বলের কারণে পাক খাচ্ছে, ঠিক আছে? তো এইবার আসো, তাহলে কত বেগ সেটা আমরা বের করতে চাই। তাহলে বেগটা হচ্ছে এফ সি ইকুয়াল টু এফ জি, এফ সি এম ভি স্কোয়ার বাই আর, এই বৃত্তপথের ব্যাসার্ধ আর, এফ জি মহাকর্ষ বল, জি ছোট এম বড় এম, মানে দুটোই তো এম, এম এম, এদের মধ্যকার দূরত্ব আর আর, 2r, তাহলে নিচে হচ্ছে 2r তার স্কোয়ার, এম একটা কেটে দাও, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, উপরে জি এম 4r স্কোয়ার, আরও একটা কেটে দাও, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই 4r, জি এম ডিভাইডেড বাই 4r। তো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার 4কে যদি বাইরে নিয়ে আসো, তাহলে 1/2 রুট ওভার জি এম বাই আর। এই হচ্ছে বেগ, যে কত বেগে আবর্তন হচ্ছে, এই এটাই। ওকে, একজন বলছে দাদা পিরিয়ডিক মোশনের লিফটের টপিক তো পড়ানো হয় না। কি বলছে লিফটের টপিক পড়ানো হয় নাই? লিফটের টপিক নিউটনের বলবিদ্যাতে জি প্লাসে জি মাইনাসে, লিফট শেষ। এবার তুমি আমার এই ম্যাথটা করে দিবা। মহাকর্ষ বলের প্রভাবে, মহাকর্ষ বলের প্রভাবে এ বাহু বিশিষ্ট একটি বর্গের 4 কৌণিক বিন্দুতে 4টি ভর এম দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরছে।
দূরত্ব অপরিবর্তিত থেকে ঘুরছে, এদের বেগ কত? দেখো শুধু বেগ বললে রৈখিক বেগ বুঝবা, আর যদি কৌণিক বেগ চাই তো আমাদের বলে দিবে, আর কৌণিক বেগ ওমেগা, তাহলে mv² বাই আর, তার জায়গায় তখন আমরা বসাবো m ওমেগা স্কোয়ার আর, দেন আমরা ওমেগা বের করবো, কোনো আপত্তি নেই আমাদের। তাহলে এবার কি বলছে, এবার বলছে একটা বর্গের চারটা বাহুতে, সরি চারটা কৌণিক বিন্দুতে, এই যে বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্য a, চারটা কৌণিক বিন্দুতে ভর আছে, মহাকর্ষ বলের প্রভাবে এই ভরগুলা ঘুরছে, তাহলে মহাকর্ষ বলের প্রভাবে ভরগুলা ঘুরছে। হয়েছে, বৃত্ত হয়েছে, কেমন বৃত্ত হলো, ছি ছি ছি। হয়েছে, কোনো মতে হইলে হইল। আচ্ছা, এইভাবে এরকম পথে ঘুরছে, এই যে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে মহাকর্ষ বলের কারণেই কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছে, চারটা ভর, আগে ছিল দুইটা ভর, এবার চারটা ভর। তাহলে তুমি প্রথমে নিজের জিজ্ঞেস করবা কেন ঘুরছে, কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছে তাই ঘুরছে। কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? মহাকর্ষ বল দিচ্ছে। তুমি দেখো যে কোনো একটা ভরের উপর মহাকর্ষ বল কেন্দ্রের দিকেই থাকবে, দেখো এদের কেন্দ্র কই, এদের কেন্দ্র হচ্ছে এই যে এটা হচ্ছে সেন্টার। তুমি দেখো মহাকর্ষ বল কেন্দ্রের দিকে, কিভাবে? যে কোনো একটার উপর, যে কোনো একটার উপর চিন্তা করো, যে কোনো একটার উপর মহাকর্ষ বল চিন্তা করো, ধরো এর উপর, তাহলে এই ভরটা এম ভর, এই এম ভরকে তার দিকে টানবে, এবার কিন্তু প্রাবল্য না বল, দ্যাট ইজ F1। এই এম ভরটা এই এম ভরকে তার দিকে টানবে, এটা F2। F1 আর F2 এর মান কিন্তু সেম, F1 আর F2 এর মান কিন্তু সেম, বোঝো কেমনে সেম? F1 আর F2 এর মান, এই ভরের মান যা এই ভরের মানও তাই, এর থেকে দূরত্ব যা এর থেকে দূরত্ব তাই, তাহলে জি এম 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 ডিভাইডেড বাই দূরত্ব এ স্কোয়ার, তাহলে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। কথা কি বোঝা গেছে? এটা F1 আর F2 এর মান, F1 আর F2 এর লব্ধি থাকবে এদিকে, F1 এবং F2 এর লব্ধি থাকবে এই বরাবর, এই বরাবর লব্ধি থাকবে F1 আর F2 এর লব্ধি, এই যে লব্ধিটা, এই লব্ধিটাকে আমি বললাম F4। তাহলে F3 কই? এই যে ভরটা আছে এরও তো মান m, এর ভরের মানও তো m, তাহলে এই m ভরটা এই m ভরকে তার দিকে টানবে, এই m ভরটা এই m ভরকে তার দিকে টানবে, তাহলে এই যে প্রাবল্যটা মানে বলটা এটা F3, তাহলে টোটাল লব্ধি বলটা কি হবে? টোটাল লব্ধি বল হবে F3 প্লাস F4। তাহলে আসলে আগে F3 এর মানটা বের করি। F3 হবে, বলো এটা a আর এটা a, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা √2a টোটাল দূরত্বটা, তাহলে জি ভর m ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব √2a তার স্কোয়ার, তাহলে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বল। এবার তাহলে মহাকর্ষ বলের লব্ধি, এই লব্ধিটাই মহাকর্ষ বল Fg, এটাই F3 প্লাস F4। তাহলে F3 হচ্ছে এটা জি এম স্কোয়ার বাই 2a স্কোয়ার, আর F4 কত? F4 হচ্ছে √ওভার F4 F1 আর F2 এর লব্ধি। তাহলে পিথাগোরাস 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে √ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, তাহলে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার প্লাস √ওভার F1 স্কোয়ার F2 স্কোয়ার, এই যে এটা, তাহলে জি এম স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে এইটা প্লাস আবার এটার উপর স্কোয়ার, জি এম স্কোয়ার বাই a স্কোয়ার তার উপর স্কোয়ার, এটা আবার দুইটা, তাহলে গুণ 2 তাহলে জি এম স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস ভাই 2 আর রুট এবং স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকলো √2 জি এম স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, তাহলে জি এম স্কোয়ার বাই a স্কোয়ার কমন নিলাম, কমন নিলে থাকে 1/2 প্লাস √2 1/2 প্লাস √2। ওকে,
তাহলে এবার দেখো এই যে লব্ধি বলটা মহাকর্ষ বল, এই লব্ধি বলটা কোন দিকে? এই যে লব্ধি বলটা মহাকর্ষ বলটা, এই দুইটার যোগফল, এটা কোন দিকে? কেন্দ্রের দিকে। তাহলে এটাই আমাকে কেন্দ্রমুখী বল এফসি এর যোগান দিবে, কেন্দ্রমুখী বল এফসি এর যোগান দিবে। তাহলে এফসি ইকুয়াল টু এটা, তাহলে এফসি ইকুয়াল টু এফজি, এফজি শেষ, ম্যাথ শেষ। এবার আসো এর জন্য আমরা হিসাব করতেছি, এর ভর কত? এম, তাহলে এর কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। আর আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, বলো আর এর মানটা কত? আর এর মানটা বৃত্তপথের ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, তাহলে সেই বৃত্তপথের ব্যাসার্ধটা হবে টোটাল এই দূরত্ব তার অর্ধেক। তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ আর হবে টোটাল এই দূরত্ব হচ্ছে √2a তার অর্ধেক, মানে a বাই √2, a বাই √2। এবার এফ জি জি এম স্কোয়ার বাই a 1/2 প্লাস √2, তাহলে এম একটা কাটাকাটি যাবে, আর আর এর মান a বাই √2, এম ভি স্কোয়ার আর এর মান a বাই √2 মানে √2 উপরে চলে গেল, জি এম স্কোয়ার এ স্কোয়ার সরি এ স্কোয়ার 1/2 প্লাস √2, তাহলে এম একটা কাটাকাটি গেল, এ একটা কাটাকাটি গেল, তাহলে ভি ইকুয়াল টু √2 এখানে চলে আসবে, জি এম বাই √2a, জি এম বাই √2a 1/2 প্লাস √2 তার রুট। এই যে এটাই হচ্ছে বেগ, শেষ। এবার তুমি তাহলে √2 গুণও করে দিতে পারো, √2 গুণও করে দিতে পারো, তাহলে √2 গুণ করলে এখানে হবে 1/2 √2 প্লাস ওখানে হবে 1, ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে ভি এর মান। তাহলে আগে ছিল দুটো ভর, এবার হচ্ছে চারটা ভর, দুটো ভর আর এবার হচ্ছে চারটা ভর। বুঝতে পারছি? ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, বলো 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 বলো। ওকে, আর কোনো ম্যাথ কি করা লাগবে দেখি তো, আর একটু আর কোনো ম্যাথ কি করতে হবে? আচ্ছা একটা ম্যাথ করো তো, পৃথিবী হতে সূর্যের দূরত্ব, পৃথিবী হতে সূর্যের দূরত্ব 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। আর পর্যায়কাল তো জানোই, পর্যায়কাল 365 দিন। বলা হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.8 ইন্টু 10⁵ কিলোমিটার, কিলোমিটার, এবং পর্যায়কাল 27 দিন। পৃথিবী ও সূর্যের ভরের অনুপাত, পৃথিবী ও সূর্যের, এই তথ্য থেকে পৃথিবী ও সূর্যের ভরের অনুপাত বের করতে হবে, ভরের অনুপাত। করো, সুন্দর একটা কোশ্চেন, আমি 2 মিনিট বসি, তোমরা করো করো। বোর্ডের সিকিউগুলো সলভ করায় দেন, বোর্ডের সিকিউ নিজে সলভ করবা, আর যদি বোর্ডের সিকিউ সলভ করার ক্লাস লাগে, বোর্ডের সিকিউ ওগুলা নিজের করতে হবে, ওগুলা যদি মুখে তুলে খাওয়াই দিই তাহলে কেমন হয়, তাই না? ওগুলা সলভ করে দেওয়া যাবে না, ওগুলা সলভ নিজে করবা। আর তারপরে যদি নিতান্ত না পারো, ওগুলা যদি খুবই দরকার হয়, তাহলে দেখবা এই যে কয়েকদিন আগে একটা মহাকর্ষের ওয়ান শট ক্লাস ইউটিউবে দিছি, ওইটা দেখবা, বুঝছো? ওটা লাস্টের দিকে দেখবা, প্রথম দিকে থিওরি পড়ানো হয়েছে, লাস্টের দিকে দেখবা বোর্ড কোশ্চেন সলভ করে দেওয়া আছে, ওখান থেকে দেখবা। ভাই মেডিকেলের একটা ম্যাথ করা নেই, যে এটা হচ্ছে মেডিকেলের ম্যাথ, নাও এইটা হচ্ছে মেডিকেলের ম্যাথ। এটাই হচ্ছে মেডিকেলের ম্যাথ, ওয়ান শট। হ্যাঁ ইউটিউবে যাও, যাই দেখো মহাকর্ষের একটা ক্লাস আছে, 5 ঘন্টা 12 মিনিটের একটা ক্লাস আছে, প্রথম দেখবা যে কয়েকদিন আগে ভিডিওটা দিছি। বলো কেউ পারছো? কেউ পেরেছো?
কেউ কি পেরেছো? দেখো কেপলারের সূত্রে ম্যাথ না, টি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান কিউব আর টু কিউব। তো ভাই টি ওয়ান এটা, টি টু এটা, আর ওয়ান এটা, আর টু এটা। তো এর মধ্যে আবার ভরের অনুপাত কোত্থেকে চাইল? দেখো কেপলারের সূত্রটা ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট ভর, ধরো সূর্য, সূর্যের ভর, তার পাশে দুটো গ্রহ আছে, ধরো এই একটা গ্রহ, এই একটা গ্রহ, এখান থেকে এর দূরত্ব আর টু, পর্যায়কাল টি টু, এখান থেকে এর দূরত্ব আর ওয়ান, পর্যায়কাল টি ওয়ান। ভাই এর জন্য টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান কিউব আর টু কিউব, এটা ঠিক আছে। বাট এখানে ক্ষেত্রটা কি তাই বলো তো? এখানে সূর্যের চারপাশে পৃথিবী, সূর্যের চারপাশে মঙ্গল, এরকম কোনো গ্রহ? ঘটনাটা কি এরকম? ঘটনাটা হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী আর পৃথিবীর চারপাশে চাঁদ। সূর্যের চারপাশে পৃথিবী, পৃথিবীর চারপাশে চাঁদ। কথা বুঝতে পারছো না পারো নাই? তাহলে দেখো সূর্যের চারপাশে, এটা সূর্য, এটা সূর্য, সূর্যের ভর এমএস। সূর্যের চারপাশে এটা হচ্ছে পৃথিবী, এই যেটা হচ্ছে পৃথিবী, সূর্যের চারপাশে পৃথিবী। তো পৃথিবীর ভর ধরো এম, ছোট এম ধরলাম, বা এম ই ধরলাম ধরো। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর ভর, আমাদের চাইছে পৃথিবী ও সূর্যের ভরের অনুপাত। আচ্ছা পৃথিবী ও সূর্যের, না পৃথিবী ও চাঁদের? পৃথিবী ও সূর্যের, পৃথিবী ও সূর্যের ভরের অনুপাত। ও হ্যাঁ ঠিক আছে, পৃথিবী ও সূর্য, পৃথিবী ও সূর্যের ক্ষেত্রে। এবার দেখো সবাই বোর্ডে দেখো, দেখো এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, সূর্যের পৃথিবী হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। তাহলে এর পর্যায়কাল কত? এর পর্যায়কাল টিই। দূরত্ব কত? দূরত্ব আর, এটাকে পর্যায়কালকে টি কি বলবো, টি ওয়ান বলি, পর্যায়কাল টি ওয়ান, দূরত্ব আর ওয়ান। এই আর ওয়ানের মান দেওয়া আছে, টি ওয়ানের মান দেওয়া আছে। তাহলে পৃথিবী এটা, সরি সূর্য এটা, সূর্যের জন্য পৃথিবীটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। তাহলে পর্যায়কাল টি ওয়ান ইকুয়াল টু, বলো সূত্র কি? 2 পাই রুট ওভার জি এম এস, জি এম এস আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। এই আর প্লাস এইচ মানেই আর ওয়ান টু দি পাওয়ার 3/2। বুঝলা আমার কথা? বুঝছো? এইবার আসো, এইবার এইটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর ভর হচ্ছে এমই পৃথিবীর ভর, ঠিক আছে, এখানে এমই দিয়েই লিখি, হ্যাঁ এমই। তার থেকে এবার আর টু দূরে, এই হচ্ছে চাঁদ, এই যে চাঁদ, চাঁদের ভর এম মুন, চাঁদের ভর, চাঁদের পর্যায়কাল টি টু। তাহলে এবার পৃথিবীর জন্য চাঁদ হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। তাহলে এর পর্যায়কালের সূত্রটা লিখে ফেলো। তাহলে টি টু ইকুয়াল হবে রুট ওভার 2 পাই রুট ওভার জি এম, জি পৃথিবীর ভর এমই, আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। তার প্লাস এইচটাই আর টু টু দি পাওয়ার 3/2। এবার দুটোকে ভাগ দিয়ে দাও, বুঝছো? দেখছো কত সহজ? টি ওয়ান বাই টি টু, 2 পাই কাটা, 2 পাই কাটা, 2 পাই কাটা, রুট ওভার জি এম ই ডিভাইডেড বাই জি এম এস, আর আর ওয়ান বাই আর টু টু দি পাওয়ার 3/2, জি আর জি কাটাকাটি। তাহলে বর্গ করে দাও, টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার বর্গ করলে এম ই, আচ্ছা এটাকে বর্গ করি, এটা বর্গ করলে আর ওয়ান বাই আর টু তার কিউব, ঠিক আছে, আর ওয়ান বাই আর টু তার কিউব। এইবার আসো, এবার আসো, এটাকে বর্গ করলে এম ই ডিভাইডেড বাই এম এস, এই হচ্ছে কাহিনী। এইবার মান বসা দিবা। টি ওয়ান এর মান 365 দিন, টি টু এর মান
এটাকে T1 বললে এটা হচ্ছে আমাদের T2, তাহলে 27 তার স্কোয়ার। আরডের মান 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার আছে, এটাও কিলোমিটারে, 3.8 ইন্টু 10⁵ কিউব ME MS। দেন ME আর MS এর রেশিওটা বের করে নিবা। বুঝলা? খুব সুন্দর ম্যাথ, এটা খুবই সুন্দর ম্যাথ। তাহলে এই ম্যাথের মাধ্যমে মহাকর্ষ অধ্যায় শেষ। তাহলে একটা বড় অধ্যায় আমরা শেষ করে ফেললাম, মহাকর্ষ অধ্যায় আমরা শেষ করে ফেললাম। যতগুলো ক্লাসে যত টপিক পড়াইলাম এনাফ, বুঝছো? তোমার অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার হয়ে গেছে সব। এখন কথা হচ্ছে তুমি এগুলা মাথায় রেখে প্র্যাকটিস করে নিজেকে একেবারে ঝালাই করে ফেলতে হবে। এটা যদি করতে পারো তাহলে ঠিকঠাক আছে, ঠিকঠাক ওয়েতে থাকবা। আর যদি সময় নষ্ট করো, পড়া যদি রিভাইজ না দাও, যদি ভুলে যাও, খাতায় না থাকে, তাহলে সমস্যায় পড়বা। ওকে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা। চ্যাপ্টার 7 কবে স্টার্ট হবে জানাই দিব কবে স্টার্ট হবে। দাদা বগুড়া থেকে রাজশাহী যেতে কত টাইম লাগে? 2.5 ঘন্টার মতো লাগে।